সুপ্রিয় দর্শক মন্ডলী, বিসেফ ফাউন্ডেশনের নিয়মিত লাইভ টক শোতে আমি আতাউর রহমান মিটন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আপনাদের সকলকে সাথে করে নিয়ে আজকে আমরা একটি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। আপনারা জানেন যে দেশের পেঁয়াজের বাজার হঠাৎ করে আবার অস্থির হয়ে পড়েছে। বিশেষ করে গতকাল সোমবার পর্যন্ত বাজারে যেটা 40 টাকা দামের পেঁয়াজ সেটা 70 টাকায় বিক্রি হয়েছে। এবং এই পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যাওয়ার কারণে আমাদের গণমাধ্যমে যে সকল সংবাদ প্রচারিত হয়েছে সেখানে ব্যবসায়ীরা বলার চেষ্টা করেছেন যে ভারতের বাজারে বন্যার কারণে পেঁয়াজ ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং তারা অস্থায়ীভাবে পেঁয়াজ রপ্তানি সিদ্ধান্ত, তাদের ওখানে 4 টাকা বেড়ে গেছে কেজিতে, বাই দ্য ওয়ে তাদের ওখানে কেজিতে 4 টাকা করে বেড়ে যাওয়ার কারণে আমাদের এখানে পেঁয়াজের দামে একটা প্রভাব পড়েছে। যদিও এখানে ভিন্ন ভিন্ন মত আছে, কারণ হচ্ছে যে ভারতের পেঁয়াজ 4 টাকা করে যদি দাম বেড়েই থাকে তাহলে সেই পেঁয়াজ তো আমরা এখনো কিনিনি, সেই পেঁয়াজ তো আমার এখানে এখনো আসেনি, তাহলে আমি কেন এখানে দাম বাড়াচ্ছি? আর ওখানে 4 টাকা বাড়লে এখানে 20 টাকা কেন বাড়তেছে? সেটা তো একটা ফান্ডামেন্টাল প্রশ্ন। আসলে ভারতে দাম বৃদ্ধির অজুহাতে আমাদের এখানে একটা দাম বৃদ্ধির পাঁয়তারা চলছে। এবং আমরা যদি গত বছরের সঙ্গে কম্পেয়ার করি তাহলে দেখবো যে গত বছরও কিন্তু এই সেপ্টেম্বর মাসেই পেঁয়াজের বাজার অস্থির হয়ে পড়েছিল এবং প্রায় 250 থেকে 300 টাকা কেজি দরে বাংলাদেশের বাজারে মানুষ পেঁয়াজ কিনতে বাধ্য হয়েছিল। সরকারের টিসিবির মাধ্যমে খোলা বাজারে কম দামে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ দেওয়ার একটা সিদ্ধান্ত বা উদ্যোগ থাকলেও সেই উদ্যোগটি খুব বেশি ফলপ্রসূ হয় নাই। সরকার পরে নানান প্রক্রিয়ায় সেটা দিয়ে আপনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। কতটা নিয়ন্ত্রণে ছিল সেটা বলাই বাহুল্য। এবং আমরা সেই সময় যে আলোচনাগুলো শুনেছি সেই আলোচনায় অনেকগুলো ব্যাপার বেরিয়ে এসছে। তার একটি হচ্ছে যে বাংলাদেশ তার চাহিদা যা আছে সেই চাহিদা মোতাবেক পেঁয়াজ উৎপাদন করতে পারে না। আমরা যদি রাফলি ধরে নিই যে 24 লক্ষ থেকে 25 লক্ষ মেট্রিক টন পেঁয়াজের চাহিদা বাংলাদেশে রয়েছে, তার বিপরীতে আমাদের উৎপাদন কিন্তু তত নয়। আমরা 15-16 টন হয়তো উৎপাদন করতে পারি। গড়ে প্রায় 7 থেকে 8 লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমাদেরকে আমদানি করতে হয় এবং এই আমদানির বড় বাজারটা হচ্ছে ভারত। আমরা ভারত থেকেই মূলত আমদানি করি। ফলে ভারত যদি কোনো কারণে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় বা এরকম কোনো ঘোষণা দেয়, তখন আমাদের দেশের বাজারে সেটার একটা প্রভাব পড়ে, এটা সত্য। এবং এইখানে এই পরিস্থিতি যদি মোকাবেলা করতে হয় তাহলে পরে অবশ্যই আমাদের উৎপাদন বাড়াতে হবে। এবং বাংলাদেশের কৃষি বিজ্ঞানীরা বলে থাকেন যে আমাদের পেঁয়াজ উৎপাদন বাড়ানো খুবই সম্ভব। আমাদের আমাদের দেশে অনেক উন্নত জাত রয়েছে পেঁয়াজের, সেগুলো চাষি পর্যায়ে আমরা এখনো নিয়ে যেতে পারি নাই। সেটা যদি নিয়ে যেতে পারি তাহলে আমাদের এখানে পেঁয়াজের উৎপাদন অবশ্যই বাড়ানো সম্ভব, সেটি একটি বিষয়। আরেকটি হচ্ছে যে বাজারে যে কারসাজি রয়েছে সেই কারসাজিকেও নিয়ন্ত্রণ করা দরকার, কারণ আমাদের বাজারের উপরে সরকারের নিয়ন্ত্রণ কতটুকু আসলে প্রকৃতপক্ষে রয়েছে সেটি প্রশ্নবিদ্ধ। এবং এখানে মূলত যারা যারা মার্কেট প্লেয়ার্স তারাই কিন্তু মূলত কারসাজিটা করে। এটা কখনো কখনো রাজনৈতিক উদ্দেশ্যে করা হয় কিনা আমরা জানি না, তবে মুনাফার উদ্দেশ্যে নিঃসন্দেহে করা হয় সেটা বলাই বাহুল্য। এই পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের পেঁয়াজের বাজার রয়েছে। আমরা আবার যে পেঁয়াজের এখন হয়তো ধরেন 70 টাকা হয়েছে, কেউ কেউ বলতে পারেন 70 টাকা বাজারটা সহনীয়, এতে আমাদের কৃষক লাভবান হচ্ছে। আমি পার্সোনালি মনে করি 70 টাকা বাজার সহনীয়। কিন্তু এই বাজার যদি আবার 250-তে উঠে যায়, এই বাজার যদি 300-তে উঠে যায় তাহলে কি হবে? এবং সেটা যে উঠবে না তার নিশ্চয়তাটা কোথায়? কারণ আমরা সেই আসলে প্রবলেমটা কোথায়, কোন লেভেলে, সেই 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 গোড়াটা আমরা খুঁজে বের করতে পারছি কিনা, সেখানে সরকারের যথেষ্ট প্রস্তুতি আছে কিনা, সেই ব্যাপারগুলো আমাদের জানা বোঝা প্রয়োজন। তো আজকে আমরা সে কারণে পেঁয়াজের আলোচনাটা করব। আমরা আমাদের অনুষ্ঠানের যে শিরোনাম ঠিক করেছি সেটি হচ্ছে পেঁয়াজের বাজারে দামের ঝাঁজ নিয়ন্ত্রণের উপায় কি। আমাদের সঙ্গে কথা বলার জন্য আছেন আমাদের ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, এগ্রিকালচার মার্কেটিং, কৃষি বিপণন অধিদপ্তর আমরা যেটা বলি, সেই কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোহাম্মদ ইউসুফ। তিনি আজকে আমাদের সঙ্গে আছেন অতিথি হিসেবে এবং আমাদের সঙ্গে আমি দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন, কিন্তু যে কোনো কারণেই হোক মাইক্রোফোনটা বোধহয় ঠিক হয় নাই। প্রণব সাহা, ডিবিসি নিউজের এডিটর প্রণব সাহা, তিনি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হলেন মাটি ও মানুষ অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক এবং আমাদের কৃষি এবং কৃষকের খুব কাছের মানুষ জনাব অধ্যাপক রেজাউল করিম সিদ্দিক, আমরা তাকে রানা ভাই বলি, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। আমরা মশলা গবেষণার আরেকজনকে আমাদের সঙ্গে পাবো বলে আমরা আশা করছি। আমি প্রণব দাকে অনুরোধ করবো, প্রণব দা আপনি যদি আমাকে শুনতে পান তাহলে একটু আপনি পুনরায় যদি রিলোড করেন, কারণ আপনার মাইক্রোফোন বন্ধ থাকায় আমি আপনার নাম দেখতে পাচ্ছি কিন্তু আপনাকে আমি স্ক্রিনে আনতে পারছি না।
তো আমরা আজকে আমাদের এই অতিথিদেরকে নিয়ে আলোচনাটি সঞ্চালনা করবেন ইসেফ ফাউন্ডেশনের সভাপতি এবং দেশের প্রথিতযশা কৃষি বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন। আমি স্যারকে অতিথিদের নিয়ে সঞ্চালনা করার জন্য অনুরোধ করছি। তার আগে স্যার যদি অনুমতি দেন, আমি একটি ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করতে চাই পেঁয়াজের বাজার সম্পর্কে, যাতে করে আমরা একটু ধারণা পেতে পারি। এটা একটা টিভি রিপোর্ট। আমি একটু কথাটা বলে নিই, তারপরে ভিডিও ক্লিপটা দিলে মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি ইসেফ ফাউন্ডেশনের তরফ থেকে জনাব ইউসুফ সাহেব এবং কে স্বাগত জানাচ্ছি। অবশ্য রেজাউল করিম সিদ্দিকী আমাদের ঘরেরই লোক, তবুও তাকে আজকের আলোচনায় থাকার জন্য তাকে স্বাগত জানাচ্ছি। এটা আমি মিটনের সঙ্গে পরশুদিন আলাপ করছিলাম যে পেঁয়াজের বাজারের ঝাঁজ নিয়ে আলাপ করছি। বাজারের ঝাঁজ নিয়ে আলাপ করাটা কি ভালোর জন্য না খারাপের জন্য? এটা মানে কিছুটা দিয়েছে, সে সহনীয় বলেছে, কিন্তু আসলে কার লাভ কার ক্ষতি সেই জিনিসটা আসলে আমাদের একটা খুবই বড় জিনিস। আমরা আশা করছি যে আমরা এই আলোচনার ভিতরে আমাদের উৎপাদন, দেশীয় উৎপাদন যে ঘাটতি সেই মোকাবিলার কথাটাও উঠে আসবে বাজার দর নিয়ন্ত্রণের সাথে সাথে। তো সেটা নিয়ে আলোচনা করার জন্য আমাদের বিজ্ঞানীর জন্য অপেক্ষা করছি। ইতিমধ্যে বর্তমান পরিস্থিতি নিয়ে, কি পরিস্থিতিতে সেটা নিয়ে আমরা একটা ছোট্ট প্রতিবেদন দেখে নিচ্ছি আগে। বিটন স্যার। নিত্যপণ্য পেঁয়াজের বাজারে যেন আগুন। সপ্তাহ ব্যবধানে রাজধানীতে দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 25 টাকা পর্যন্ত। চট্টগ্রামের পাইকারি বাজারগুলোতেও পেঁয়াজের দাম বেশ ঊর্ধ্বমুখী। এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন ভারত থেকে আমদানি কমে যাওয়া, আর বরাবরের মতো ক্রেতাদের অভিযোগ বাজারে পেঁয়াজের সংকট না থাকার পরও নিত্যপণ্য পেঁয়াজের কারসাজির মাধ্যমে দাম বাড়ানো হয়েছে। বাজার দরের খবর জানাচ্ছেন মাহমুদুল হাসান। রাজধানীর কারওয়ান বাজার শুক্রবার বন্ধের দিনে বাজার করতে এসেছেন অনেক চাকুরিজীবী। অনেকেই কিনছেন ইলিশ মাছ। সময়ের তুলনায় এখন বর্তমানে মাছের আমদানি আছে, কমছে। এই যে 1 কেজি 300-400 গ্রামের ওজন মাছ 900 টাকা করে কেজি বেশি। সকাল থেকেই বাজারে ক্রেতার এমন দেখা মিললেও কাঁচা বাজারে কোনোই সুখবর নেই। অধিকাংশ সবজির দামই ঊর্ধ্বমুখী। পটল 50 টাকা, টমেটো আছে 110 টাকা 20 টাকা এরকম, কাঁচামরিচ আছে 200 টাকা কেজি, বেগুন আছে 70 টাকা কেজি। উৎপাদনকারী কিন্তু দাম পায়নি। মধ্যস্বত্বভোগীরা হেরা যা দাম নির্ধারণ করে তাই মানুষে কিনতে হইতেছে। সবারই তো কষ্ট, আয় কম ব্যয় বেশি। ব্যয় বেশি হলে মনে করেন যে সাধারণ মানুষের ক্ষমতার বাইরে কেনার মতো কোনো ইয়ে নেই। যারা কিন্তু 1 কেজি, যারা কিন্তু আধা কেজি। সবচেয়ে অস্থির এখন পেঁয়াজের বাজার। গত সপ্তাহে যে পেঁয়াজের কেজি ছিল 40 টাকা, তার দাম বেড়েছে হঠাৎ করেই। সংকট, আমরা যেখান থেকে মাল আনি শ্যামবাজার, ওখানে মালই নাই। আমি মহল্লায় দেখে আসছি 50 টাকা করে কেজি 2 দিন আগে। আজকে এসে পাইলাম এখানে কেজি 56 টাকা করে বিক্রি করতেছে, কোথাও কোথাও 60 টাকা কেজি বিক্রি করতেছে। কেন এত দাম বাড়ছে? হঠাৎ করে একদিনে আর 2 দিনে এত দাম ডিফারেন্স হয়, এটা কোনো সরকার নিয়ন্ত্রণ নিতেছে না, এটাই পাবলিক বলতে আছে। পেঁয়াজের দাম বৃদ্ধির এমন অবস্থা চট্টগ্রামেও। হঠাৎ করেই এমন দাম বৃদ্ধির পেছনে অসাধু সিন্ডিকেটকেও দুষছেন অনেকেই। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। আমরা আসলে থ্যাংক ইউ মিটন আমাদের এই ক্লিপটা দেখানোর জন্য। আমরা আজকে এই যে ক্লিপের মধ্যে যে বক্তব্যগুলো তুলে ধরা হয়েছে সেগুলোর সম্বন্ধে এবং বর্তমানে আসলে পেঁয়াজের বাজারে সরবরাহ, চাহিদা এবং মূল্য বৃদ্ধির সংক্রান্ত বিষয়ে প্রথমে আমরা একটু শুনে নেব জনাব মোহাম্মদ ইউসুফের কাছ থেকে। ইউসুফ সাহেব, কাইন্ডলি একটু আপনার বক্তব্যটা দিয়ে শুরু করি, তারপরে আমরা রেজাউল করিম সিদ্দিকী বা প্রণবের কাছে আসবো। আপনার মাইকটা অফ করা আছে। জি না, মাইক তো ঠিক আছে, বলুন। এখন অফ হয়ে গেল আবার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ জি জি, হ্যাঁ এখন বিসেফ ফাউন্ডেশনের আজকে আমি আপনাদের সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকদিন পরে আবার আপনাদের সামনে আসলাম। তো মধ্যে মধ্যে আসলে আমি আপনাদের বক্তব্যগুলো শুনি, আমার খুবই ভালো লাগে, আমি খুব ইন্টারেস্ট নিয়ে শুনি। কারণ যদিও আমি একজন ইকোনমিক্স এর ছাত্র, আমি কৃষি মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ হয় নাই, কিন্তু এই যে 1-2-1.5 বছরের মতো কাজ করতে, কাজের মধ্যে দিয়ে মনে হয় আমি বাংলার মাটি ও মানুষের সাথে আমি নিজেও সম্পৃক্ত হয়েছি এবং আমার এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে। আপনাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই।
আমি এখন আসলে পেঁয়াজের ব্যাপারে আজকে যে বিষয়টা অবতারণা করা হয়েছে, আমি পেঁয়াজ, রসুন এবং আদা তিনটাই কিন্তু আমি নিয়ে আসবো আমার বক্তব্যের মধ্যে। কারণ আমরা আসলে এই কয়েকদিন ধরে যখন পেঁয়াজের যখন দামটা যখন একটু ভোলাটাইল হয়ে গেল, তখন আমরা বিশেষ করে গতকাল আমরা সব মানে শ্যামবাজার যারা ইম্পোর্টার আছে এবং যারা ব্যবসায়ী আছে তাদেরকে আমরা ডেকেছিলাম গতকাল, এবং এও জেনেছি গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ে তারাও একটা মিটিং করেছে। তবে আজকের মিটিংয়ে যদি বাণিজ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকতো তাহলে আমার মনে হয় আরেকটু আমাদের জন্য আলোচনাটা আরেকটু ভালো হতো। তো কালকে ওনারা আমাদেরকে বিশেষ করে ইম্পোর্টার যে কথাগুলো আমাদেরকে বললো, যে তথ্যটা দিছে, তথ্যটা দেখলাম যে কিছুটা ফারাক রয়েছে। তারা আমাদেরকে প্রথমে জানালো যে আমাদেরকে 26 থেকে 2700 আপনার রুপিস আমাদের পার টন কিনা পড়ে, অর্থাৎ সেই হিসেবে তাইলে পরে 25 থেকে 26 রুপি পড়ে। আচ্ছা, এখন কিন্তু আমরা যেটা ইয়েতে দেখলাম, আমরা রিপোর্ট নিয়ে যেটা দেখলাম, তখন দেখলাম যে আমাদের পরে 1600 রুপিসের মতো, অর্থাৎ কোথায় 1600 রুপিস, কোথায় 2500 রুপিস। পরবর্তীতে আমরা আজকে করলাম কি, এখন আমাদেরকে এটাও বলে যে স্যার এখন শ্যামবাজারে এখন এখানে ইম্পোর্টার নাই, এখন সমস্ত ইম্পোর্টার গুলো কিন্তু বর্ডার এরিয়াতে চলে গেছে, এখন তারা বর্ডার এরিয়া থেকে ব্যবসা করতেছে, আমরা বর্ডার থেকে সরাসরি আমরা অর্ডার করি, মাল এখানে চলে আসে। ঠিক আছে, কোন কোন বলেন। তারপর হিলি, ডোমরা এবং সোনাহাট, এই তিনটা স্থল ধরে আমরা ওদের সাথে যোগাযোগ করলাম। যোগাযোগ করার পরে আজকে আমরা যে রেটটা আমার সামনে আছে সেটা দেখলাম, তারা 18,378 রুপি আজকে হলো যে আপনার হিলি স্থলবন্দরে আজকের ইম্পোর্ট প্রাইস। বোমরাতে দেখলাম সেখানেও প্রায় হলো আপনার 25,925 টাকা পার টন, আর সোনাহাটে হলেও তাও এরকম প্রায় 25,925 টন। তো এই হিসেবে আমরা হিসাব করে আমরা দেখছি যে বাংলাদেশি টাকায় পার কুইন্টাল 17 থেকে 18 টাকা তাদের পড়ে থাকে। কিন্তু এইটা যখন পরে তখন আমরা এখন তাদেরকে গতকাল তারা বলেছে যে না স্যার আমাদের 18 টাকা পড়ে না, আমাদের 30 টাকার মতো পড়ে, আবার আনার সময় কেজিতে পড়ে 6 টাকা খরচ করে, সব মিলে নিলে 35 থেকে 40 টাকা আমাদের খরচ করে যায়। তো তাইলে আপনারা বিক্রি করতেছেন কত? তারা আমাদেরকে আজকের যে রেট দিল, এই রেটে দেখা যাচ্ছে যে পেঁয়াজের আজকে রেট হলো 55 থেকে 65 টাকা পার কেজি আপনার খুচরা, আর আমদানি যেটা আছে সেটা হলো যে 45 থেকে 48 টাকা, এবং রসুন হলো 110 থেকে 120 টাকা, আর রসুন আমদানিটা হলো 86 থেকে 90 টাকা, এবং আদা হলো 220 থেকে 240 টাকা। আদার দামও কিন্তু গতকাল ছিল 200 টাকা, আজকে কিন্তু 220 টাকা হয়ে গেছে। অর্থাৎ পেঁয়াজ, শুধুমাত্র রসুন যদি আমরা দেখি, রসুনের দামটা কমতি, আর পেঁয়াজ এবং আদার দামটা কিন্তু অনেক বেশি। এবং কিন্তু গত বছরের সাথে যদি আমরা তুলনা করি, গত বছরে কিন্তু এই সময়ে পেঁয়াজের দামটা আস্তে আস্তে বাড়া শুরু হলো, এবং এক পর্যায়ে গিয়ে কিন্তু অনেক টাকা হয়ে গেল, যেটা আমাদের মিটন ভাইও বলেছেন যে 250-300 টাকা করে আমাদেরকে পেঁয়াজ কিনতে হয়েছে। যাই হোক, পরবর্তীতে গভর্নমেন্ট ইন্টারফেয়ার করার পরে এটা কমলো, তবে কিন্তু ওইভাবে আমরা আশানুরূপ কিন্তু কমে নাই। এইবার কিন্তু আমরা প্রথম থেকে একটু প্রিকশনারি মেজার নেওয়ার পরে আর পেঁয়াজের দামটা কিন্তু বাড়ে নাই। এখন হঠাৎ করে যখন বাড়া শুরু হলো, তখন আমি বিশেষ করে বাংলাদেশ এমবেসির সাথে যোগাযোগ করলাম। তারা আমাদেরকে যে রিপোর্টটা দিয়েছে, তাদের রিপোর্ট হলো আপনার গত কয়েকদিন আগে, যেটা আপনার ভারতের যেটা নাসিক জেলাতে লাসালগাঁওয়ে, এটা হলো এশিয়ার সবথেকে বৃহত্তম পেঁয়াজের মার্কেট। সেখানে এই গত কয়েকদিনের মধ্যে 33% তাদের পেঁয়াজের দাম বেড়ে গেছে বন্যার কারণে দাম বেড়ে যাওয়াতে এখন এইটার এফেক্টটা কিন্তু বাংলাদেশে পড়েছে। এবং এর মধ্যে পেঁয়াজ আমরা আবার মহারাষ্ট্র বা মধ্যপ্রদেশ থেকেও কিছু পুরানো পেঁয়াজ আমদানি করা হচ্ছে, এবং এইটাতে দেখা যাচ্ছে যে পেঁয়াজের দাম প্রতি কেজি প্রায় 40 টাকা মতো পড়তেছে। তো এটা পড়লো, কিন্তু সেই হিসেবে আমরা ওইটা হলো পুরানো পেঁয়াজ, কিন্তু নতুন পেঁয়াজে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম 30 টাকা পড়ে। তো এই হিসেবে 35 থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি করা যায়। তবে কিন্তু বন্যার কারণে কিন্তু আমাদের পেঁয়াজের দামটা যেটা বাড়লো, সেটা আমরা এর মধ্যে
বাণিজ্য মন্ত্রণালয়ে কথা বললাম। গতকাল যে মিটিং এর মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় আসলো, ট্যারিফ কমিশন আসছে, ভোক্তা অধিকারও আসলো এবং কৃষি মন্ত্রণালয়ে, আমরা সবাই মিলে বসলাম। বসার পরে তখন তাদের সাথে আমরা কথা বলে আমরা একটা বললাম যে দেখেন আমরা আবার বসবো আগামী সপ্তাহে, যেটা আপনারা যেটা বলতেছেন যে ইম্পোর্ট প্রাইসটা দিচ্ছেন আমার মিল নাই, ট্যারিফ কমিশন বলছে একরকম, আপনারা ইম্পোর্টার আপনারা বলতেছেন আরেক রকম। সুতরাং আমরা আগামী সপ্তাহে আবার তাদের মানে সমস্ত প্রাইস গুলো নিয়ে আমরা বসে আমরা একটা রিজনেবল কতটুকুর মধ্যে আপনারা বিক্রি করতে পারেন, যদিও মার্কেট কন্ট্রোল করার আমাদের প্রয়োজন নেই, কিন্তু আপনারা আপনাদের যে অসৎভাবে আপনারা করবেন না, আপনারা মুনাফা দিকে যাবেন না। আমাদের যতটুকু ইম্পোর্ট প্রাইস আছে তার মধ্যে গভর্নমেন্ট আপনারা দেখেছেন যে 15% ব্যাট যেটা ছিল, এই বিএটিটাও কিন্তু গভর্নমেন্ট কিন্তু মওকুফ করে দিল। এরপরেও তো আপনার পেঁয়াজের দাম তো বাড়ার কথা না, আদার দাম তো বাড়ার কথা না। তখন আদার ব্যাপারে তারা একটা জিনিস জানাইলো, বলে যে স্যার আদার দামটা বাড়ছে শুধুমাত্র চাইনাতেও প্রায় 1/3 আদার দাম বেড়ে গেছে। এই কারণে আমাদের বাংলাদেশে আদার দাম বেড়ে গেছে, কিন্তু আদা অন্যান্য দেশ থেকে যে আদাগুলো আসে, বিশেষ করে ইন্ডিয়া থেকে যে আদাটা আসে, এই আদাটার দাম বাড়ে না, শুধু চাইনাটা বাড়ছে। চাইনাটা অনেক বড়, মানুষ খেতে এটা অভ্যস্ত। তখন আমি তাদেরকেও বললাম যে দেখেন তাহলে আমাদের আমদানি, আমরা পেঁয়াজটা যদি ভারত থেকে আমদানি না করে আমরা মিয়ানমার এবং অন্য দেশ থেকে আমদানি করলে কি হয়। এখানে এসে তারা যেটা বললো আরেকটা জিনিস, বাংলাদেশের মানুষ কিন্তু আপনার ইন্ডিয়ার পেঁয়াজটা খেতে খুব অভ্যস্ত। কারণ গতবারও আমরা যখন দেখলেন মিশর থেকে, টার্কি থেকে যখন গভর্নমেন্ট যখন ইম্পোর্ট কিছু করে নিয়ে আসলো, ওদের পেঁয়াজটা একটু সাইজে বড়, আপনার মজাটা কম, তো যে কারণে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার পেঁয়াজ খেতে অভ্যস্ত, বাইরের পেঁয়াজ ওটা আমি করে না। আবার যখন বললো যে স্যার আমরা কিন্তু পেঁয়াজ আমরা 2-3-4 দিনের ইম্পোর্টের টাইম নিয়ে কিন্তু আমরা কিন্তু ইম্পোর্ট করি, আমরা 15 দিন আগে কিন্তু আমরা ইম্পোর্ট করি না, কারণ এটা ফার্স্ট হইলে পচনশীল, আবার ইন্ডিয়ার বাজারটা খুবই ভোলাটাইল, যে কারণে আমরা ইন্ডিয়ার সাথে সামঞ্জস্য রেখে কিন্তু আমরা কিন্তু এই পেঁয়াজটা আমদানি করি। এখন আসেন আমাদের দেশে কিন্তু পেঁয়াজের উৎপাদনটা কি অবস্থা। আমি আপনাদেরকে একটা তথ্য দিই, সেটা হলো যে আমাদের এই মুহূর্তে আমরা যেটা পেঁয়াজ বাংলাদেশে উৎপাদন হয় সেটা হলো যে পাবনা থেকে, ফরিদপুর থেকে, তারপর হলো যে আপনার রাজবাড়ী এবং ঝিনাইদহ, আর হলো যে রাজশাহী, এই 4-5টা জেলাতে পেঁয়াজটা উৎপাদন হয়। আমাদের পেঁয়াজের উৎপাদনটা গত বছর আমাদের যেটা পেঁয়াজ উৎপাদন হয়েছে সেটা হলো যে প্রায় 26 লক্ষ টন। 26 লক্ষ টন আমাদের চাহিদা, আমরা 25.58 লক্ষ টন আমরা উৎপাদন করেছি। অর্থাৎ সেই হিসেবে কিন্তু আমার মাত্র 50,000 টন আপনার পেঁয়াজ আপনার ঘাটতি আছে, কিন্তু তাইলে 10 লক্ষ টন পেঁয়াজ কেন আমদানি হয়? সেখানে আমরা দেখেছি যে আপনার এই পেঁয়াজের মধ্যে কিন্তু পোস্ট হারভেস্ট লস যেটা আমরা ধরে নিচ্ছি, সেখানে আমরা 30% ধরে নিই। 30% ধরে নিলে তাহলে সেক্ষেত্রে যদি 25 লাখ টন যদি উৎপাদন হয়, তাহলে সেখানে 7 লাখ টনের মতো আমার হারভেস্টিং লস হয়ে যায়, পোস্ট হারভেস্ট লস হয়ে যায়, সেই পরিমাণ পেঁয়াজটা আমদানি হয়। তাহলে 10 লক্ষ টন, তাহলে আরো কিছু, তাহলে আমার তথ্য একটু ভুল আছে, এটা স্বীকার করতে হবে। সুতরাং আমাদের কথা হলো যে এখন আমাদের যে পেঁয়াজটুকু আমদানি করি আমরা, সেই পেঁয়াজ আমাদেরকে উৎপাদনে যেতে হবে। এবং আমাদের বর্তমানে আবাদি জমি দেখা যাচ্ছে যে 2 বছরের মধ্যে 2018-19-এ আমাদের আবাদি জমি ছিল 2 লাখ হেক্টর। এখন এই গত বছর আমরা 19-20-এ সরকার আরেকটু জমির পরিমাণ বাড়িয়ে সেখানে হলো 2,38,000 লক্ষ হেক্টর জমিতে এখন পেঁয়াজ উৎপাদন করছে। এই বছর আরো একটু গভর্নমেন্ট বাড়িয়ে, এবং আস্তে আস্তে গভর্নমেন্ট কিন্তু চাচ্ছে যে পেঁয়াজ, রসুন, আদা, এই মশলা জাতীয় এই পণ্যগুলা যাতে আমরা সম্পূর্ণ আমরা এখান থেকে উৎপাদন করতে পারি, আমরা যাতে আমদানি নির্ভর না থাকি, সেই লক্ষ্যে কিন্তু গভর্নমেন্ট কিন্তু কাজ করে যাচ্ছে। তো এইভাবে আমরা চেষ্টা করতেছি, কিন্তু তারপরেও কিন্তু এটার বছর থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা উৎপাদনটা স্যাচুরেটেড পয়েন্টে আমরা না যাই। আমরা এই পয়েন্টটা নিয়ে আরেকটু আলোচনা আসবো পরে, আগে পরিস্থিতিটা সম্বন্ধে একটু ভালো করে আর একটু বোঝার প্রয়োজন আছে। আপনি যে উৎপাদন আমরা কি করে মানে এটাকে সামাল দেব তার জন্য বলা শুরু করেছিলেন, কিন্তু আমরা একটু পরে হয়তো আর একটু পরে আলোচনা করবো। আমাদের একজন বিজ্ঞানী যোগ করবেন আমাদের সঙ্গে, উনিও যদি আসেন তাহলে হয়তো আর একটু ভালো হবে। আমি আগে একটু এই যে আমাদের ইউসুফ সাহেব যে বর্তমানে যে একটা
বর্তমান পরিস্থিতির যে ব্যাকগ্রাউন্ড এবং কারণগুলো ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন, সেটার উপরে আমাদের যে সাংবাদিক আছেন প্রণব সাহা, ওনার কাছ থেকে কিছু জানার জন্য, সরি প্রণবেশ বলে ফেলেছি। প্রণব, আপনার কি বক্তব্য আছে? আপনি তো সারা দেশ সম্বন্ধে খবর রাখছেন। ধন্যবাদ জনালউদ্দিন আপনাকে। অবশ্যই আপনি আমাকে তুমি করে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এটি মোহাম্মদ ইউসুফ সাহেব যেটি বললেন, এটি যদি হয়ে থাকে এটি কিন্তু খুবই একটি ভালো ব্যাপার। উনি যতগুলো কথা বললেন, আমার মনে হয় এটি যদি গত 15 দিন আগে বাংলাদেশের সকল টেলিভিশন পত্রপত্রিকায় প্রচারিত হতো, তাহলে খাতুনগঞ্জের অসাধু ব্যবসায়ীরা এই সুযোগটা নিতে পারতো না, কারণ নজরালাও নিতে পারতো না। আমরা একটা তথ্যের সরবরাহতে খুব ঘাটতি দেখা দেয়। একটি তো সার্কুলার হয়েছে, জানেন যে সরকারি কর্মকর্তারা কথা বলতে পারবে না। এই যে তথ্যের প্রবাহ নষ্ট করার যে সরকারি আমলাদের যে একটি কুচিন্তা আমি বলবো, সেখান থেকে কিন্তু এই মানে দুর্ভোগগুলো আসে। দেখেন, উনি যে তথ্যগুলো দিলেন, এই তথ্যগুলো যদি জনমানুষের মধ্যে প্রচার হয়, তাহলে সকল মানুষ নিজেরাই প্রতিরোধ গড়ে তুলতে পারে যে আমরা পেঁয়াজ বেশি দাম নেওয়া হওয়ার এখন কোনো কারণ নাই। কারণ এখনো রপ্তানি বন্ধ করে নাই ইন্ডিয়ানরা। যদিও উনি যে লাসিতগড়ের কথা বলছেন, সেখানে একটু স্পিড বলছে ইন্ডিয়ান পত্রপত্রিকা এবং গণমাধ্যমগুলো, সেখানে একটু দাম বাড়ছে। কিন্তু আমাদের দেশি পেঁয়াজটা এখনো শেষ হয়ে যায়নি। আমাদের পাবনার আড়তের পেঁয়াজ কি শেষ হয়ে গেছে? আমাদের ফরিদপুর রাজবাড়ির আড়তের পেঁয়াজ কি শেষ হয়ে গেছে যে আমরা এখনই ভারতীয় পেঁয়াজের উপর নির্ভরশীল হয়ে পড়বো? আমরা যখন বাজারে যাই, আমাদের টেলিভিশনে যখন রিপোর্টাররা জিজ্ঞেস করে যে ভারতীয় পেঁয়াজের দাম বাড়ছে, এটা ঠিক আছে, তারপরে কবে এনেছিলেন? তো যখন কিনেছিলেন, আমদানি যখন এলসি খুলেছিলেন, তখন তো এই পেঁয়াজের দাম বাড়তি ছিল না। তাহলে এখন আপনি বাড়তি দামে বেচছেন কেন? আবার দেশি পেঁয়াজের তো কোথাও সরবরাহের ঘাটতি হয় নাই। পাবনা থেকে বা ফরিদপুর থেকে রাজবাড়ি থেকে তো পেঁয়াজের ঘাটতি নাই। তাহলে আপনি দেশি পেঁয়াজের দাম বাড়ালেন কেন? এখানে ব্যবসায়ীদের একটা চক্রান্ত সবসময় থাকে, এবং ব্যবসায়ী মানে মুনাফার ব্যাপার, তারা মুনাফা করতেই চায়। আরেকটি ব্যবসায়ীদের মধ্যে একটি মানসিকতা আছে যে আমাদের বাংলাদেশের মানুষ 100 সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরিতে পেঁয়াজের কিনে খাওয়ার অভ্যাস বাংলাদেশের হয়েছে গত বছর, আপনারা জানেন সবাই। বাংলাদেশের ব্যবসায়ীরা সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেছে। এবং আপনি জানেন যে গতকাল যখন খাতুনগঞ্জে যখন টেলিভিশন এবং পত্রপত্রিকায় এই সংবাদ প্রচারিত হচ্ছে যে মার্কেটে পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে অস্বাভাবিক গতিতে, এবং ইন্ডিয়াতেও কিছুটা বাড়তি, তখনই কিন্তু রাতারাতি এই সমস্ত পেঁয়াজের দাম বাড়ানোর চেষ্টা করেছিল খাতুনগঞ্জ মূলত। এবং সেখানে যখন অভিযান চালানো হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, ভোক্তা অধিকার এবং অন্যান্য সংস্থা, তখন কিন্তু কালকে তারা সারাদিন পেঁয়াজের মার্কেট বন্ধ রেখেছিল। যখন বলা হয়েছে যে বন্ধ রেখেছেন কেন, বলে যে এটা একটা হামলা কেন, আপনারা বাড়তি পেঁয়াজ দামে বেচছেন কেন? তাহলে আমরা কোনো কমিশনে বিক্রি করি। তখন বলছে তার কাগজপত্র কি, ওনাদের কাছে নাকি একটা কাগজ আছে কি যে ওনারা কিনেছেন এবং একটা চালান আছে ট্রাকে, কত টাকা এটি বাংলাদেশে এসেছে, কত টাকা ট্যাক্স দিয়ে কত পরে, এরকম কোনো হিসাবপত্র তাদের কাছে, কোনো কাগজপত্র তারা দেখাতে পারে না। জন্য ম্যাজিস্ট্রেট ফাইন করেছে এবং সেজন্য খাতুনগঞ্জেরা একদিন বন্ধ রেখেছে। পরে প্রশাসনের সাথে মিটিং হওয়ার পরে, বৈঠক হওয়ার পরে তারা আবার এটি খুলে দিয়েছে আজকে, এবং তারা বলছে যে খুচরা বাজারে এর কোনো প্রভাব এখনো পড়েনি। আমরা ঢাকায় দেখেছি, আমরা গত 15 দিন যাবৎ পেঁয়াজের দাম বাড়তি ছিল, 1 টাকা 2 টাকা করে বাড়ছিল, এবং শেষের দিকে 4 টাকা 5 টাকা বাড়ছিল। এখানে আমি আবার উল্টা বলি, সরকার যদি এই মনিটরিং, মোহাম্মদ ইউসুফের কাছে যে সমস্ত তথ্য আছে, সেই তথ্যের শক্তিতে বলিয়ান হয়ে সরকার যদি এটি নিয়মিত মনিটরিং করতো গণমাধ্যমে সংবাদ প্রচারের আগেই, তাহলে অনেক ব্যবসায়ী এরকম বেশি দাম নেওয়ার সুযোগ পেত না। গত 2-3 দিন যাবৎ যা হলো আর কি। এখানে সরকারের একটি মনিটরিং এর খুব একটি অভাব আমরা দেখি। যখন টেলিভিশনে পত্রপত্রিকায় লেখালেখি হয়, কথাবার্তা বলা হয়, তখন তারা একটু নড়ে চড়ে বসে। কিন্তু আমরা কিন্তু তার আগেই কিন্তু আমরা খাদ্য ভোক্তা অধিকার পরিষদ করেছি, আমাদের সিটি কর্পোরেশন আছে, আমাদের অন্যান্য প্রশাসন আছে, তারা কিন্তু তখন কিন্তু নামে নাই। এই যে আমরা আগাম ব্যবস্থা নেই না। এবং কালকে যেটি মোহাম্মদ ইউসুফ বললেন, আমি সেই বাণিজ্য মন্ত্রণালয়ের যে টাস্কফোর্সের মিটিং হয়েছে, এটি কিন্তু টেলিভিশন পত্রপত্রিকা নিউজ হওয়ার পরে এটি হয়েছে, এবং তারা এখন বলেছে যে তারা টিসিবির মাধ্যমে এটি খোলা বাজারে বিক্রি করবে। কিন্তু আমার কাছে খবর হলো যে টিসিবির কাছে এই মুহূর্তে কোনো পেঁয়াজ কিন্তু মজুদ নাই। তারা হয় আমদানি করতে হবে, অথবা দেশীয় বাজার থেকে পেঁয়াজ কিনে তারপরে তারা খোলা বাজারে ট্রাকে সেটি বিক্রি করবে। এই ব্যবস্থাটা যদি আগে নিতে পারতো সরকার, তাহলে কিন্তু এই মাঝপথের যে ব্যবসায়ীরা এটি নেওয়ার সুযোগ তৈরি করলো এবং পেঁয়াজের দামটা একরকম বাড়িয়ে রাখলো, এইটি কিন্তু তারা সুযোগ পেত না। ফলে এই মনিটরের জায়গাটা, এই সজাগের জায়গাটা সজাগ কিন্তু সরকার ছিল না, যে এটি সেপ্টেম্বর মাস, এবং সেপ্টেম্বর মাসে কিন্তু ভারত পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা দিয়েছিল, সেটিও আমাদের মাথায় ছিল না। বাণিজ্য মন্ত্রণালয় বা কৃষি মন্ত্রণালয় বা খাদ্য মন্ত্রণালয়, এবং এটির দায়িত্ব কার? এটি কিন্তু আমরা এই টাস্কফোর্সটি যদি সক্রিয় থাকতো, তাহলে এই কয়েকদিনও কিন্তু আজকে যদি আপনি বাজারে যান, আজকে কিন্তু বাজারে সেই বাড়তি দামটি নেই, এবং গতকাল পরশুদিন থেকে সেটি আবার কমতে শুরু করেছে।
ফলে আমরা মনে করি বাজার মনিটরিং এর এটি একটি পতনশীল দ্রব্য। 6 মাস আগে থেকে গভর্নমেন্ট এনে রাখতে পারবে না টিসিবি, এবং যারা ব্যবসা তারাও কিন্তু আগে এনে রাখতে পারবে না। ফলে এটি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিতে হবে। আগাম ব্যবস্থা নিলে এটি কিন্তু হতো না। এবং দেখেন, আমি এর সঙ্গে উদাহরণ দিতে চাই, চাউলের যে ধান চাল সংগ্রহের যে লক্ষ্যমাত্রা, সেটি কিন্তু লক্ষ্য অর্জিত হচ্ছে না। কারণ বাজারে ধানের দাম, চালের দাম বেশি গভর্নমেন্ট যা রেট তার থেকে। মাঝখানে কিছু লোক এটি কেনাকাটা করে মজুত করেছে বলে খবর হচ্ছিল। তখন যখন খাদ্য মন্ত্রণালয় একটা হুমকির মতো দিল যে প্রয়োজনে চাল আমদানি করা হবে, তখন দেখলাম যে বাজারে আবার কিছু ধান চালের কিছু কিন্তু সরবরাহ বাড়লো এবং সরকারের কেনাকাটাটা কিন্তু বাড়লো। ফলে অসাধু ব্যবসায়ীরা সবসময় সুযোগ নেওয়ার চেষ্টা করবে। সরকারকে জনবান্ধব হতে হলে এই সমস্ত ব্যাপারে একটি সূক্ষ্ম নজরদারি সবসময় রাখতে হবে। সেটা গোয়েন্দা নজরদারি হোক বা সার্বক্ষণিক অভিযানই হোক, সেটা কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু সরকারকে সতর্ক থাকতে পারবে। আর এখানে আমাদের সঙ্গে ডক্টর শৈলেন্দ্রনাথ মজুমদার যুক্ত হয়েছেন মশলা গবেষণা ইনস্টিটিউটে। আমি দেখতে পাচ্ছি আমরা গত বছর এই কাজটি করেছিলাম, যে বলেছিলাম যে মশলা গবেষণা ইনস্টিটিউটে পেঁয়াজের উন্নত মানের পেঁয়াজের বীজ তাদের কাছে আছে, কিন্তু বিএডিসি এই বীজ বাজারজাত করতে আগ্রহী না। এটি আমি সরাসরি আমাদের কৃষিমন্ত্রী মহোদয়কেও জানিয়েছিলাম এবং বলেছিলাম যে এই ব্যাপারে উদ্যোগ নেওয়া উচিত। গত 1 বছরে আমাদের কৃষি মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বা খাদ্য মন্ত্রণালয় মিলে পেঁয়াজের উৎপাদন বাড়ানোর জন্য কি করলো সেটাও কিন্তু সঠিকভাবে জানা গেল না। আরেকটি হলো যে আমরা একটু এই বিষয়টা নিয়ে একটু পরেই আসছি, যে মানে আমরা একটু বাজার দরটাই একটু বোঝার চেষ্টা করছি, যে আমি বোঝার চেষ্টা করছি। আমি একটু বলি যে এই যে তুমি যে কথাগুলো বলেছো সেটা খুবই কারেক্ট। ইউসুফ সাহেব যেটা বলেছেন সেগুলোও আসলে গুরুত্বপূর্ণ এবং তুমি নিজেও স্বীকার করেছো। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, যে এই যে এটাকে সম্পূর্ণ কি ব্যবসায়ীদের কারসাজি, নাকি এটা আসলে ইভেন্চুয়ালি ডিমান্ড এন্ড সাপ্লাই এর কারণেই ঘটতেছে এটা। এবং এই বাজারের যে দামটা বেড়েছে, এটার কি শুধু ব্যবসায়ীরা ফল ভোগ করছে, নাকি এটার ফল কৃষকদের কাছেও, যাদের কাছে এখনো পেঁয়াজ আছে তাদের কাছেও পৌঁছাইছে? এই জিনিসটা সম্বন্ধে একটু ভালো করে বোঝার দরকার আছে। যে মানে এটা এই মুহূর্তে আমরা যদি দেশি পেঁয়াজের হার যেভাবে বেড়েছে, তার থেকে পেঁয়াজের আমদানিকৃত পেঁয়াজের দাম কিন্তু বেশি হারে বেড়েছে। যদি দেশি পেঁয়াজ আমি বলছি দেশি পেঁয়াজের যে দামটা বাড়ছে, সেই মূল্য বৃদ্ধিটা কি যারা বিক্রেতা আছে এই গ্রামে গঞ্জে এবং আড়তে, গ্রামে ছোট ছোট শহরের আড়তে, গ্রামের আড়তে আছে, তারাও এটার ফল ভোগ করতেছে কি না? আমার কাছে সেরকম তথ্য আমি পাই না। আমি যতটা খোঁজ খবর করি, একদম প্রান্তিক কৃষক যারা মানে 2 মণ 3 মণ করে যে পেঁয়াজ বিক্রি করে, তারা কিন্তু এটা লাভ পায় না। কারণ আপনি দেখবেন এই দামটি বেড়েছে যাদের কাছে মজুদ ছিল, খাতুনগঞ্জ এবং শ্যামবাজার এবং কারণ বাজার, তারা কিন্তু 2-3 দিনের ব্যবধানে এটি বেশি বাড়িয়েছে। এটি আমি যদি 5 টাকা বেশি দামে পেঁয়াজ কিনি 1 কেজিতে, সেই কেজি যদি 1 টাকা বেশিতে প্রান্তিক কৃষক বিক্রি করতে পারে, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমরা সবসময় যে দামে এখানে বাজারে শহরগুলোতে বেশি দামে শুধু পেঁয়াজ নয় অন্যান্য সবজিও কিনি, তার কিন্তু ছোঁয়া কিন্তু বা তার সুফল কিন্তু প্রান্তিক কৃষক কখনো পায় না, কারণ সে কিন্তু অনেক আগে পেঁয়াজটা ছেড়ে দেয়। আমরা একটু মানে আমাদের যে আরেকজন বিশেষজ্ঞ আছেন আমাদের রেজাউল করিম সিদ্দিকী, একটু তার বক্তব্যগুলো একটু শুনে আসি। যে আসলে সে তো গ্রামে গঞ্জের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট, যে পেঁয়াজের এই মূল্য বৃদ্ধিটা এটার দ্বারা যদিও ভোক্তাদের জন্য মূল্য বৃদ্ধি করতে হচ্ছে, এর দ্বারা কি আসলে আমাদের উৎপাদকরাও বেনিফিটেড হচ্ছে কিনা সেটা সম্বন্ধে আপনার কি খবর আছে? এবং সেই সাথে কতখানি কারা রেসপন্সিবল এবং কতখানি আসলে ডিস্টর্টেড হচ্ছে সেটা একটু আপনার কাছ থেকে ব্যাখ্যা চাই, এবং প্রাসঙ্গিকভাবে আপনার যদি অন্য কিছু বক্তব্য থাকে সেগুলো বলতে পারেন। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই গত বছরের পেঁয়াজের যখন মৌসুম, আমি তখন ধরেন যে মার্চ মাসের 21 তারিখে আমি গাজনার বিলে অর্থাৎ আপনার এলাকাতে আমি গিয়েছিলাম, এবং পেঁয়াজ তখন হারভেস্ট হচ্ছে এবং পেঁয়াজ তখন সংরক্ষণ হচ্ছে। আমি একটু মার্চ মাসের 21 তারিখের কথা বলছি। পেঁয়াজের উপর প্রোগ্রাম করতে গিয়েছিলাম পাবনাতে এবং সিরাজগঞ্জের ওই সমস্ত এলাকাগুলো ঘিরে, তখন প্রচুর পেঁয়াজ উৎপাদন হচ্ছে। আমি যে কৃষকের বাড়িতে গিয়েছিলাম, তিনি 2-3টি ঘরে মাচা করে করে পেঁয়াজ সংরক্ষণ করেন। তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কতদিন পর্যন্ত এটা রাখতে পারবেন? সে বলল যে আমি আসলে 3 মাস 4 মাসের বেশি রাখতে পারবো না, বা কারণ তার মধ্যেই এই পেঁয়াজগুলো আমাকে বিক্রি করে দিতে হবে। সাধারণত এই পুরো বর্ষার মৌসুমটাতে তার এই পেঁয়াজটা চলে যাবে।
কিন্তু আমরা যদি ক্যালকুলেশনটা করে দেখি, যেটা মোহাম্মদ ইউসুফ সাহেব যেটা বললেন, যে আমাদের 10 লক্ষ টনের মতো আমদানি হবে, আমাদের প্রতি মাসে কনজাম্পশন 2 লক্ষ টন বা সামথিং লাইক দ্যাট, যদি 26 লক্ষ টনই যদি আমাদের সারা বছরের চাহিদা হয়, তাহলে 10 লক্ষ টনের চাহিদা মিটবে হচ্ছে পরবর্তী 5 মাসে। পরবর্তী 5 মাসের জন্য পেঁয়াজ তার আমাদের কাছে থাকছে না অ্যাকচুয়ালি। আর যদি কিছু থাকেও সেটি কিন্তু কৃষকের কাছে থাকছে না, সেটা কৃষক থেকে ছোট ব্যবসায়ী হোক বা মাঝারি ব্যবসায়ী হোক তাদের কাছে চলে যাচ্ছে। তবে একথা ঠিক যে কৃষক পর্যায়ে দামটাকে নিশ্চিত করা যায়, ভালো দাম দেওয়া যায় যদি উৎপাদন মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ করা যায়। যখন পেঁয়াজ নতুন উঠছিল আমাদের দেশে, এবছরও হয়েছে, যখন পেঁয়াজ নতুন উঠছিল তখনও কিন্তু পেঁয়াজ কিছু আমদানি হয়েছে, এবং সেই আমদানির ফলাফলে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে উৎপাদনকারী কৃষকরা। ওই সময় যদি আমাদের আমদানি বন্ধ করা হতো কৃষকরা কিছু বেনিফিট পেত। আর এখন যদি আমরা বলি যে 10 লক্ষ টনের আমার ঘাটতি, আমার মার্কেট ইন্টেলিজেন্স তাই বলে, মার্কেটিং ডিপার্টমেন্টের তথ্য তাই বলে, তাহলে আমরা কেন এইটির জন্য আরো 1 মাস আগে 2 মাস আগে নড়ে চড়ে বসলাম না, যাতে আমরা এই যে ক্রাইসিসের মোমেন্ট গুলোতে অ্যাড্রেস করতে পারি। মুশকিলটা হচ্ছে যে ডিমান্ড এবং সাপ্লাই তো অবশ্যই আমাদের, যদি ফ্রি মার্কেট বা ওপেন মার্কেট ইকোনমির কথা যদি বলি, ডিমান্ড সাপ্লাই দিয়ে বাজারে মূল্য নির্ধারিত হয়। কিন্তু আমি যদি ইচ্ছে করে ডিমান্ডটাকে বাড়ানোর সুযোগ করে দেই এবং সাপ্লাইটাকে কাটার সুযোগ করে দেই, তাহলে ওই ডিমান্ড সাপ্লাইয়ের ভেতরে কিন্তু এক ধরনের কারসাজি বা এক ধরনের সিন্ডিকেট আছে, সেটাই বুঝতে হবে। অতএব আমাদের বাণিজ্য মন্ত্রণালয় বলুন, আমাদের সরকারি ডিপার্টমেন্ট বলুন, আমাদের ব্যবসায়ী বলুন, তারা সকলেই এই সুযোগের মনে থাকে কিনা এটা কিন্তু একটা দেখার বিষয়। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে হ্যাঁ, যদি কৃষি পণ্যের দাম বাড়ে তাহলে নিশ্চয়ই তার বেনিফিট কৃষকের কাছে সেটা যায়। কিন্তু আমাদের তো প্রান্তিক কৃষক, কয়জন কৃষকই বা ঘরে তার উৎপাদিত পণ্যটিকে মজুত রাখতে পারে দাম বাড়ার অপেক্ষার জন্য? অতএব আমি মনে করি যে এই জায়গাটিতে অবশ্যই কৃষকের বেনিফিটটা কম, কারণ এখন কৃষককেই কিনে খেতে হচ্ছে। অতএব কৃষককেও বরং বেশি দামেই এই পেঁয়াজ খেতে হচ্ছে। বরং আমার কাছে মনে হয় যে আমাদের সামারের যে উৎপাদন ব্যবস্থাটা, সেই জায়গাগুলোতে আমাদের বেগবান করা দরকার, এবং আমদানিতে কোন সময় আমাদের গ্যাপটা আছে সেই গ্যাপটাকে দেখে আমদানি পরিকল্পনাটা 1 বছর আগেই করা দরকার। এবং তাহলে আমার কাছে মনে হয়, এবং টিসিবির কাছে আজকে 1 লক্ষ টন 2 লক্ষ টন যদি থাকতো তাহলেই বাজারকে কন্ট্রোল করা যেত। তাহলে টিসিবি তো নিশ্চয়ই এই অগাস্ট মাসে নতুন করে এলসি করে সেপ্টেম্বর মাসের জন্য পেঁয়াজের ব্যবস্থা করতেই পারে, এবং সেটা প্রতি বছরই করা উচিত। এবং এটার জন্য ওই সংবাদপত্রের রিপোর্ট হলো, লিটনরা প্রণব সাহারা একটা রিপোর্ট করলেন আর সকলের মাথায় আগুন চেপে গেল। প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী মহোদয় এবং বাণিজ্য মন্ত্রণালয় সচিব সকলের মাথায় আগুন লেগে গেল। না, সেভাবে বললে হবে না। বরং আপনি একটি স্বচ্ছ বিজনেস সিস্টেম যদি ডেভেলপ করতে হয়, ইকোসিস্টেমের ভেতরে কাজ করতে হবে। এবং আমাদের ব্যবসায়ীরা নিশ্চয়ই মুনাফা করবেন, ব্যবসায়ীরা মুনাফা করবেন না কেন? তারা টাকা বিনিয়োগ করবেন, সময় বিনিয়োগ করবেন, মেধা বিনিয়োগ করবেন, এবং মেধার মধ্য দিয়ে তিনি মুনাফা করবেন। বাট সেইটি যেন সুযোগের সন্ধান না হয়, সেটি যেন একটি স্বচ্ছ বিজনেস ইকোসিস্টেমের মধ্যে দিয়ে বিজনেসটা হয়। আমি এটাই বলতে চাই। আপাতত এইটুকু বলবো, পরবর্তীতে অন্য প্রসঙ্গ আসলে কথা বলবো। জি, থ্যাংক ইউ। আমি আমাদের ডক্টর শৈলেন্দ্রনাথ মজুমদার এসে আবার হারায় যাচ্ছেন মনে হচ্ছে। শৈলেন্দ্রনাথ মজুমদারের নেটওয়ার্ক নিয়ে সংকট হচ্ছে। হ্যাঁ, আমার সাথে অনেকবার কথা হয়েছে, তার নেটওয়ার্ক খুব ডিস্টার্ব করছে। আমার কাছে মনে হয় যে আপনি কথা বলে দিতে পারেন। নেটওয়ার্ক শোনা যাচ্ছে এখন? শৈলেন শোনা যাচ্ছে এখন? যাচ্ছে, হ্যালো, হালকা হালকা শোনা যাচ্ছে স্যার। হালকা হালকা, আচ্ছা হালকা শোনা যায়, কেটে কেটে আসতেছে। আলোচনাটা শোনা যায় নাই, টেলিফোন থেকে ডায়াল ইন করা যায় না, না এটাতে? আচ্ছা যাই হোক আর কি, শৈলেন যদি শোনা যায় আপনাকে কেটে কেটে গেছে মাঝে মাঝে, তবু শুনছি আর কি, শুনছেন। আপনার কাছে আসতে চাই এখন। আপনাকে প্রথম কথা হলো যে আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই আলোচনায়। খুব একটা মানে ঝাঁঝালো আলোচনা, আসলে এইখানে ঝাঁঝালো আলোচনার ভিতরে কিন্তু একটা জিনিস আমাদের ইউসুফ সাহেব গোড়াতে বলেছেন, আমাদের দেশের চাহিদা 24 থেকে 25-26 লক্ষ টন, আর উৎপাদনও হয় প্রায় কাছাকাছি, মাত্র ঘাটতি উনি বলেছেন 70,000 টন, তাই না ইউসুফ সাহেব?
70,000 টন হইলে যে মূল ঘাটতি, কিন্তু আমরা মূল ঘাটতি, কিন্তু পোস্ট হারভেস্ট লস হয়ে সেটা 7-8 লক্ষ টনে চলে যায়, কারণ 1/3 এর মতো পোস্ট হারভেস্ট লস হয়ে যায়। তাহলে এটা দুইটা জায়গা এখানে খেয়াল করতেছে যে এই যে আজকে ব্যবসায়ীরা বা যেই বাজার দর নিয়ে খেলা করতেছে তাদেরকে আমরা একটা বড় রকমের সুযোগ যাতে না পায় তার জন্য একটা বড় সমাধান হচ্ছে আমাদের যে উৎপাদনটা হয় সেটাকে ধরে রাখা অথবা তার চাইতে আর একটু বেশি বাড়ানোর চেষ্টা, আর সেই সাথে 1/3 যে আমাদের পোস্ট হারভেস্ট লস হয়ে যায় সেটাকে কমায় দেওয়া। আমরা যদি সেটা কমাতেই পারি, রেজাউল করিম সিদ্দিকী যেটা বলেছেন যে আমাদের তাহলে সামার পেঁয়াজের জন্য যাওয়া দরকার, আমাদের হয়তো সেখানে যাওয়া নাও লাগতে পারে। আমরা যদি শীতকালের পেঁয়াজেই যদি উৎপাদনটা বাড়াতে পারি এবং সেখানে জাতের কথা আছে, পরিচর্যার কথা আছে, নানান কিছু কথা আছে, এগুলো নিয়ে এই যে বিষয়টা নিয়ে যাতে পেঁয়াজের বাজারে এরকম একটা খেলার সুযোগ তৈরি না হয় সেটার জন্য বিজ্ঞানীরা কি কতখানি তৈরি আছে এবং কি ভাবনা, তাদের প্রস্তুতিটা কি আছে? থ্যাংক ইউ স্যার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর শৈলেন্দ্রনাথ মজুমদার। অ্যাকচুয়ালি পেঁয়াজ নিয়েই বছর শুরু হয়ে পেঁয়াজের বাজার খুব অপ্রত্যাশিতভাবে অনেক বেশি হয়ে যাওয়াতে এই সমস্যাটা হয়েছে। আসলে আমাদের 24-25 লাখ টনের মতো পেঁয়াজের চাহিদা, কিন্তু এই 25 লাখ টন পেঁয়াজের চাহিদা মেটাতে হলে আমাদের স্যার উৎপাদন করতে হবে 35 লক্ষ টন। কারণ যে 25 থেকে 30 ভাগ যে পোস্ট হারভেস্ট লস হয় আমরা কমাইয়ে বড় জোর 5% কমাতে পারি। কারণ হচ্ছে পেঁয়াজটা তোলার সময় আউটার স্কেলটা সাকুলেন্ট থাকে, সেটা যদি না শুকায় যায় তাহলে ওই পেঁয়াজটা কিন্তু রাখা যাবে না। ওই আউটার স্কেলটা শুকানোর জন্য 10 থেকে 15% আমাদের ড্রাই হয়ে যায় আর কি, যে ঘাটতিটা হয়। আর কিছু আছে স্যার, আমরা সাজেস্ট করি পেঁয়াজ তোলার 1 মাস আগে সেচ বন্ধ করা। অনেক কৃষক আছে যে সেচ দিলে আর একটু ফলন বাড়ে, ওই বাড়তি ফলন পাওয়ার আশায় তারা শেষ পর্যন্ত সেচ দিতে থাকে, এতে পেঁয়াজের সংরক্ষণ গুণটা কমে যায়। আর যদি ন্যাচারালি, যেটা গত বছর হয়েছে স্যার, যে গত বছর বৃষ্টি হয়েছে ফেব্রুয়ারির 21 তারিখ থেকে কন্টিনিউয়াস বৃষ্টি, এবং পেঁয়াজটা উঠানোর সময় সাকুলেন্ট হয়ে গেছে। আমাদের যে বিকল্প যে ব্যবস্থাগুলো আছে স্যার, সেটা হচ্ছে যে আমরা যদি 5-6 লক্ষ টন পেঁয়াজ সংরক্ষণের একটা ব্যবস্থা করতে পারতাম, আর যে ঘাটতিটা আছে আমরা যদি সামার অনিয়ন দিয়ে সেটা পূরণ করতে পারতাম। বিশেষ করে খরিফ 2-তে আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজ, যেমন বাড়ি পেঁয়াজ 2-3-5, কিন্তু 5 খুব ভালো হয়েছে স্যার। গত বছরও মেহেরপুরের একজন কৃষক 2 বিঘা থেকে 4 লক্ষ পেঁয়াজ বিক্রি করছে। তো আমরা সেভাবে কিছুটা কভার করতে পারি। আর যে বাজার দরটা স্যার, উৎপাদন মৌসুমে যদি বাজার দরটা খুব কমে যায় তখন স্যার মার্জিনাল ফার্মাররা, অনেক কৃষক আছে যারা দোকান থেকে সার, বীজ, কীটনাশক বাকি করে আনে এবং শর্ত থাকে চৈত্র মাসে পেঁয়াজ উঠবে, বৈশাখ মাসের মধ্যে তাদের ওই দেনাটা পরিশোধ করতে হবে। আর পেঁয়াজ কিন্তু স্যার নর্মালি ধান চাউলের মতো মেঝে থেকে ছাদ পর্যন্ত স্টোর করা যায় না। সেক্ষেত্রে ওই মার্জিনাল ফার্মারদের কিন্তু ওই 20-30 মন 50 মন পেঁয়াজ পায়, তাদের কিন্তু স্টোর করার এবিলিটি আছে। আর যারা বড় কৃষক 1000-2000 মন 3000 মন পেঁয়াজ পায়, তারা কিন্তু 200-300 মন পেঁয়াজ রেখে বাকিটা উৎপাদন মৌসুমে অবশ্যই তাদের বিক্রি করতে হয়। সেক্ষেত্রে যদি মার্জিনাল ফার্মারদের ওই সাপোজ বিঘায় 1 বিঘা চাষ করার জন্য তার 15,000 টাকার ম্যাটেরিয়ালস আনার দরকার হয়, এই 15,000 টাকা পরিশোধ করতে যে 2019 সালের, স্যার শোনা যায় নাকি আমার? হ্যাঁ শুনছি, আমরা শুনছি পরিষ্কার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তারপরে যদি 2019 সালে আমি মন্ত্রী মহোদয়ের সামনে বলেছিলাম যে 400 টাকা মন তখন স্যার পেঁয়াজ, তার 1 বিঘায় 40 মন পেঁয়াজ পেলে তার যদি ওই 15,000 টাকা পরিশোধ করতে হয়, তার সম্পূর্ণ পেঁয়াজটাই বিক্রি করে ওই দেনাটা পরিশোধ করতে হচ্ছে। কিন্তু এই বছর আমাদের কৃষি মন্ত্রণালয় সহযোগিতা করছে, বাণিজ্য মন্ত্রণালয়, মার্চ, এপ্রিল, মে 3 মাস পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় এবার কিন্তু 1500 থেকে 2000 টাকা মন পর্যন্ত পেঁয়াজ বিক্রি করতে পেরেছে, এবং অধিকাংশ কৃষকের, মার্জিনাল কৃষকের ঘরে এখনো পেঁয়াজ আছে। সেটার কারণ হচ্ছে তারা ওই 40 মনের 10 মন বিক্রি করে দেনাটা পরিশোধ করতে পেরেছে, এবং এটা করতে পারার কারণেই তাদের ঘরে কিন্তু এখনো কিন্তু পেঁয়াজ আছে, এবং অধিকাংশ কৃষকের ঘরে পেঁয়াজ আছে। তো আমাদের যে ঘাটতিটা 5-6-7
লক্ষ টন, সেটা বড় প্রভাব পড়ে হলো সেপ্টেম্বর মাস থেকে, অর্থাৎ আমাদের দেশের পেঁয়াজ যখন কমে আসে। আর অক্টোবরের পরে যেটা সমস্যা হয়, দেশি পেঁয়াজ চৈত্র মাসে তোলা পেঁয়াজগুলো আশ্বিন কার্তিক মাসে গাছ গজিয়ে যায় এবং তখন দ্রুত কমে আসে। আমার একটা পরীক্ষাতে দেখা গেছে স্যার, প্রথম 2 মাসে 15% ওয়েট লস হয়, তারপরে 5 মাসে হয় 10%, এবং এই অক্টোবর নভেম্বর 2 মাসে হয়ে যাচ্ছে প্রায় 25% লস। যখন গাছ গজানো শুরু হয়ে যায়, উইন্টার অনিয়নটা, শীতকালের যে পেঁয়াজটা, তখন খুব দ্রুত ওজন কমে আসে এবং সেই সময়ই আমাদের ঘাটতিটা বেশি হয়। অক্টোবর নভেম্বর মাসটাই আমাদের সবচাইতে বড় ঘাটতির সময়। এই এলাকাটা যদি আমরা গ্রীষ্মকালীন পেঁয়াজ দিয়ে কভার করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা কেটে যায়। আর 5-7 লক্ষ টন পেঁয়াজ বা 10 লক্ষ টন পেঁয়াজ উৎপাদন বাড়ানো আমাদের জন্য কিন্তু আমাদের অন্য যে জাতগুলো আছে, সঠিক সময় বপন, সঠিক পরিচর্যা করলেই আমরা হয়তো 25% ফলন বাড়াইয়ে দিতে পারি। অথবা আরো কিছু আমাদের জায়গা আছে স্যার, যেটা ওই যে ইক্ষু গবেষণার মহাপরিচালক মহোদয় বলেছিলেন, আমাদের একটা ওয়ার্কশপে উনি যোগ দিয়েছিলেন পাবনাতে, 80,000 হেক্টরে আখ চাষ করা হয়। যে জমিগুলো প্রথম দিকে অনেকটাই খালি থাকে, সেই জমিগুলোতে ইন্টারক্রপিং হিসাবে গ্রীষ্মকালীন পেঁয়াজটা আমরা, এবং ওনারা এই বছর আমাদের থেকে প্রায় 50 কেজি মতো বীজ নিয়েছেন এবং ওনারা ওই জমিগুলোতে করছেন। আখের গাছ বড় হওয়ার আগে আগেই পেঁয়াজটা উঠে যায়। সুতরাং এই ইন্টারক্রপ করে, আর বগুড়া এলাকায় দেখলাম পানি কচু মুখী কচু লাগানোর আগে, ওগুলো গাছ বড় হওয়ার আগে একটা পেঁয়াজ ফসল, যেহেতু 70-80 দিনে আমাদের গ্রীষ্মকালীন পেঁয়াজটা উঠে যায়, ফসল উঠাই নিতে পারে এবং এভাবেও আমরা পেঁয়াজ কভার করতে পারি। কিন্তু যদি উৎপাদন মৌসুমে দাম কমে যায়, তখন কৃষকরা খুব হতাশায় পড়ে, খুব বিপদে পড়ে এবং পরের বছর তারা করতে আগ্রহী হয় না। এটা খুবই একটা মানে হয়েছে যে আসলে মূল জায়গাটা হলো যে আমাদের কাছে যে ইচ্ছা করলে আমাদের যে সমস্ত জাত আছে বা প্রযুক্তি আছে, সেগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে পরে আমাদের যে অন্ততপক্ষে আরো মানে উৎপাদনটা আমাদের যে বর্তমান চাহিদা তার চাইতে বেশি করা সম্ভব। কিন্তু তারপরেও কিছু ঘাটতি থেকে যাবে, কারণ পোস্ট হারভেস্ট লসটা যত সহজ আমরা হয়তো বলি যে কমানো যাবে, ততটা সহজ নয় কমানো। এটা মানে ওটার কাছে উৎপাদনটা বৃদ্ধি করে তারপরে কমে এসেও যাতে 25-26 লক্ষ টনে আমাদের চাহিদা থাকে, সেটা একটা উপায়। কিন্তু আমি যেটা বুঝতেছি, বর্তমানে হয়তো অদূর ভবিষ্যতে কোনোদিন হবে সেটা, কিন্তু তার আগে ইদানিং আমাদের আমদানি নির্ভরতা থেকেই যাবে। একটা কথা যে আমরা আমদানি নির্ভরতা, এবার যে আমরা বরাবরই বলে আসছি যে উৎপাদনের সময় যখন হারভেস্ট হয়, এই সময়গুলোতে যাতে মূল্যটা আসলে ড্রাস্টিক্যালি কমে না যায়, উৎপাদন খরচের চাইতে কমে না যায়, সেটার জন্য আমাদের আমদানিটা তখন বন্ধ রাখা। তারপরে স্ট্র্যাটেজিক্যালি একটা সেইটাকে কোন সময় আমদানি করলে কৃষক আসলে ক্ষতি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, সেই দিকে খেয়াল করা দরকার। আমরা তাহলে একটা জায়গায় মানে পরিষ্কার হচ্ছে যে আমাদের যে এই যে আমদানি নির্ভর পেঁয়াজের কারণে আসলে বাজারের যে অস্থিতিশীলতা, সেটা আসলে একটা তার প্রভাব পড়ছে। এইটার উপরে ইউসুফ সাহেব, যে আপনি নিজেও বলেছেন যে আসলে আমাদের যারা আমদানি করছে তাদের একটা, এবং যারা আড়তদার আছে সবারই হয়তো কারসাজি আছে, কিন্তু আড়তদার ওই দিন বলছিলেন আমি তো আড়তদার, আমার কাছে নিয়ে আসা, আমি কমিশন পাই, আমি বিক্রি করি। আড়তদারদের কি দায়ী, এবং এই বাজার ব্যবস্থাপনা, যে স্বচ্ছ বাজার ব্যবস্থাপনাটা আমরা কি করে করতে পারি যাতে করে আমদানির সঙ্গে আমদানির খরচ এবং বর্তমান চাহিদার সঙ্গে মিল রেখে বাজার দরটা এরকম অস্থিতিশীল হয়ে না যায়, সেটার জন্য কি করা উচিত? দেখেন, আসলে গত বছরের অভিজ্ঞতার আলোকে এই বছর কিন্তু আমরা প্রথম থেকেই আর একটু সাবধানতা অবলম্বন করতেছি। কারণ গত বছর দেখছেন আমরা লাস্ট মোমেন্টে গিয়ে কিন্তু আমরা ওদের বিভিন্ন ইম্পোর্টার, আড়তদার সবাইকে নিয়ে মিটিং করেছি। এবার কিন্তু পত্রিকাতে আসার সাথে সাথে আমরা কিছুটা একটু আজ করতে পেরেই গত সপ্তাহে বাণিজ্য মন্ত্রণালয়ের টাস্ক ফোর্সে মিটিং করলো, আমরা গতকাল মিটিং করলাম। মিটিং করেও আপনি দেখেন এখনো পর্যন্ত একবারে উদ্বিগ্ন হওয়ার এখনো সময় আসে নাই, তবে উদ্বিগ্ন হতে হবে অবশ্যই, এটা আমি অস্বীকার করব না। এখন আপনি দেখেন আজকে আমাদের এই যে হিলিতে আমার পার কেজি পেঁয়াজের দাম পড়লো 26 টাকা। তো সেই 26 টাকা আজকে আমার এখানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 38 টাকা।
26 টাকাতে হিলিতে যদি মাল আসার পরে সেই মালটা যদি কারওয়ান বাজারে অথবা শ্যাম বাজারে যদি 38 টাকা বিক্রি হয়, 6 টাকা আপনার পার ট্রাক বা পার কেজি খরচ দিয়ে 38 টাকা হলে আমি বলবো যে এখনো সহনীয় আছে, কিন্তু এর থেকে যাতে না বাড়ে সেই জন্য আমরা ওনাদেরকে আমরা বলেছি যে এখন থেকে আমরা প্রতিদিন আমরা যে 3টা আমাদের ল্যান্ড পোর্ট আছে, ল্যান্ড পোর্টের আমরা এনবিআর থেকে, আমরা রাজস্ব বোর্ড থেকে আমরা আপনার বিল অফ লেডিং থেকে আমরা প্রাইস নিব, শ্যাম বাজারে কত বিক্রি করতেছে সেটা দেখব এবং কারওয়ান বাজারে কত বিক্রি হচ্ছে সেটা দেখব। সেটা তিনটাকে কিন্তু আমরা কিন্তু এখন থেকে কম্পেয়ার করব এবং প্রত্যেক সপ্তাহে মিটিং করব এবং এক্ষেত্রে যাতে আর বেশি অসাধুভাবে তারা যাতে আর মুনাফা করতে না পারে সেই ব্যবস্থা আমরা নিব। আমরা এইভাবে কিন্তু আমরা এখন মানে আগাচ্ছি। আশা করছি যে এখন আমরা গত বছরের মতো অবস্থা হবে না, তারপরেও আমরা খারাপের জন্য সবসময় আমরা প্রস্তুত থাকতে হবে এবং আমরা যত ধরনের মনিটরিং, যেটা প্রণব সাহাজিটা বলছেন, এখানে মনিটরিং অবশ্যই মনিটরিং শুধুমাত্র বাণিজ্য মন্ত্রণালয় করতে হবে না, বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আপনার এই কৃষি বিপণন অধিদপ্তর, আপনার ভোক্তা অধিকার, ট্যারিফ কমিশন এবং মোবাইল কোড সবাইকে নিয়ে কিন্তু মনিটরিংটা জোরদার করতে হবে। তাহলেই দেখবেন যদি আমরা বিল অফ লেডিং যদি আমরা যদি প্রমাণস্বরূপ আনি, আমরা যদি রসিদটা যেই শ্যামবাজারের ইম্পোর্টার যেই দামে কিনবে তাকে যদি কম্পেয়ার করি, আশা করি এই আপনার যারা আড়তদাররা আছে আড়তদাররা খুব একটা বেশি এদিক ওদিক করতে পারবো না। তারপরেও আমরা চেষ্টা করব এটাকে আমরা কন্ট্রোল রাখার জন্য। এখন পাশাপাশি শুধু পেঁয়াজের কেন, আপনি আদাটা দেখেন, আদাটা কিন্তু আপনার চায়নাতে আজকেও আদার ইম্পোর্ট প্রাইস পড়তেছে 200 টাকা। চায়না থেকে আদা এনে 200 টাকা এখানে প্রাইস পড়তেছে, তাহলে সেটা যদি 220 টাকা যদি হোলসেল হয় তাহলে সেক্ষেত্রে বেশি না। কিন্তু আমাদেরকে বাস্তবগুলো একটু মানে মেনে নিতে হবে, কারণ ওখানেও কিন্তু চায়নাতে আমার এই আদার 95% আদা আসে কিন্তু চায়না থেকে। তো সে আদা কিন্তু সেখানে কিন্তু দামটা অনেক বেড়ে গেছে, বেড়ে যাওয়াতে আমার এখন আদার দাম বেড়ে গেল। ওই যে পেঁয়াজের কথা যেটা বললাম, পেঁয়াজ আমরা গভর্নমেন্টকে আমরা বলছি যে অন্যান্য দেশের থেকে ইম্পোর্ট করার ব্যবস্থা করেন, আমদানি বহুমুখী মানে করতে হবে, কিন্তু সেখানে করতে গিয়ে মানুষ ওই যে আপনার ইন্ডিয়ার পেঁয়াজ খেতে অভ্যস্ত, তো যে কারণে ইন্ডিয়ার উপরে আমরা বেশি নির্ভরশীল হয়ে গেছি। আর ইম্পোর্টাররা বলতেছে যে বলে স্যার আমি ইন্ডিয়াতে পেঁয়াজের অর্ডার দিয়ে আমি কিন্তু 1 সপ্তাহের ভিতরে আমি পেঁয়াজটা আমি নিয়ে আসতে পারি, কিন্তু আমি মিশর বলেন, টার্কি বলেন, আপনার অন্যান্য দেশের থেকে আমি 1 মাসও কিন্তু আমি পেঁয়াজ আনতে পারি না, যে কারণে আমরা সম্পূর্ণটা কিন্তু ইন্ডিয়ার উপরে আমরা মানে নির্ভরশীল। তো যাই হোক, এখন আমাদেরকে এটা ভবিষ্যতে আরো আমাদেরকে যেটা আমাদের শৈলেন্দ্র বাবু যেটা বলছেন, রেজাল্ট মানে হিসাবে যেটা বলছেন, আমাদেরকে কিন্তু এখন থেকে গোডাউন আরো আমরা কিভাবে আমরা স্টোরেজ বাড়াতে পারি সেই জন্য আমরা প্রকল্প নিয়েছি। আমরা এই 5টা জেলাতে আপনার রাজশাহী, ফরিদপুর, পাবনা, আপনার এই সমস্ত কিন্তু আমরা ওই যে মাছা উৎপাদন করে দিচ্ছি। তারপর আমরা ওখানে কিছু স্পেশালাইজড কোল্ড স্টোরেজ করব, যাতে এটা আগামী বছরে কাজ শুরু হয়ে যাবে। আমাদের অলরেডি প্রকল্প হয়ে গেছে, যদি আমরা ইনশাল্লাহ সেটা যদি করতে পারি, আমার মনে হয় কৃষক তার ন্যায্য মূল্য পাবে। কৃষকের ঘরে কিন্তু এখনো কিন্তু আছে, আমরা একবারে বেশি হই না, এখনো কৃষকের ঘরে কিছু পেঁয়াজ আছে, হয়তো তারা ইনিশিয়ালি অনেক পেঁয়াজ বিক্রি করছে, আর তারা একটু আস্তে আস্তে চাপতেছে যে ওই একটা বাড়িতে একটা রিউমার আছে যে খাদ্য নিরাপত্তা সংকট আসবে, পেঁয়াজের সংকট আসবে, চালের সংকট আসবে, এই জন্য একটু কৃষকও চাচ্ছে যে একটু আস্তে আস্তে তারাও কিছু দাম পায়, তারা যাতে মূল্য পায় সেটাও আমরা ওই জন্য একটু কৃষক বেশি প্রেশার দিচ্ছি না। যাই হোক, তারাও তো আমাদের কৃষক, তাদেরকে তো মূল্য দিতে হবে। এখন কালকে এক পর্যায়ে ইম্পোর্টার বলছে স্যার ওরা একটু টাকা পয়সা মানে কৃষকের তো সারা বছরে লস দিচ্ছে, এখন তো তাদেরও তো একটু করতে হবে। আমাদেরকে আগের থেকে প্রিকশনের মেজার নিতে হবে, কারণ দেখেন পেঁয়াজের আমদানিটা কিন্তু আজকের দিন তো না, এটা দীর্ঘদিন ধরে কিন্তু পেঁয়াজ, রসুন, মানে আদা এগুলা কিন্তু দীর্ঘদিন ধরে আমাদের ঘাটতি, কিন্তু আমাদেরকে সেই ব্যবস্থাটা আরো বাড়াইতে হবে। উৎপাদন যদি না বাড়ায়, যেটা শৈলেন্দ্র বাবু বলছেন 35 লাখ টনে যদি না যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে প্রতি বছরে আবাদতের উপর নির্ভর করে আমরা এই পেঁয়াজের ভোলাটাইলটা আমাদেরকে মানে সহ্য করতে হবে। কিন্তু যাতে এরকম না হয় ভবিষ্যতে আমাদের আরো মানে ব্যবস্থা নিতে হবে, ইনশাআল্লাহ আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটা জায়গায় মানে আমি আসলে যে ওরা জানে, রেজাল্ট করে সিদ্দিকী ভালো করে জানেন, আমার বাড়ি পেঁয়াজ এলাকায়, এই পাবনার সুজানগর উপজেলায় বাড়ি, যেখানে বাংলাদেশের একটা
অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদন এলাকা। আমি যদিও এখন কানাডায় বসে আছি, কিন্তু অলমোস্ট কয়েকদিন পর পর আমার এলাকার কৃষকদের সঙ্গে আমার যোগাযোগ হয়, এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ হয়। আমি আসলে পেঁয়াজ চাষিদের, আমার আর একটা সংগঠন আছে রোটারি, তাদের সাথে করে নিয়ে পেঁয়াজ চাষিদেরকে আমরা বিনা সুদে ঋণ দিয়ে থাকি আমাদের আগে, যে যাতে করে কৃষককে ওই যে দাদন নিতে হয় ইয়ের কাছ থেকে, সেইটা যাতে না দিতে হয়, খুবই হাই কস্টে দিতে হয়। তো এইটা করতে গিয়ে মানে ওই আমরা টাকাটাও আবার ফেরত আনি যখন পেঁয়াজের দামটা উপরে ওঠে। এই কারণে পেঁয়াজের দামটা সবসময় আমি কিন্তু খবর রাখার চেষ্টা করি, এই এখন টাকাটা তুলে নাও, এখন তুলে নাও। এটা করতে গিয়ে আমি দেখছি যে এখন আমাদের পেঁয়াজের উৎপাদন খরচ কত। পেঁয়াজের উৎপাদন খরচ অন্তত পক্ষে বর্তমান বাজার দরে 900 থেকে 1000 টাকা প্রায়, কেউ কেউ কম বলেন, 800 টাকা বলেন বা ইয়ে বলেন, কিন্তু যাই হোক 800 থেকে 1000 সাম হয় এইসব জায়গায়। এইটা লেবার কস্ট খুবই হাই হয়ে যায় তখন। কিন্তু এইটার জন্য আপনার এবারের পেঁয়াজের মৌসুমের গোড়াতে ওই 1100-1200 এরকম পর্যন্ত দাম ছিল, 1000 টাকাও দাম ছিল। খুব একটা কৃষক লাভ করতে পারে নাই, প্রান্তিক কৃষকেরা লাভ করতে পারে নাই। কিন্তু এই মুহূর্তে বাজার দরটা 1800 থেকে 2000 টাকা হয়ে গেছে আমার গ্রাম এলাকায়। 1800 থেকে 2000 টাকা হয়ে যায়, তার যদি 1/3 যদি লস হয়ে থাকে, তাহলে পরে কিন্তু পেঁয়াজের দামটা আসলে কৃষকের খুব বেশি পাচ্ছে না। ফলে বর্তমান যে যে বাজার আছে, সেটা আমি মনে করি যে কৃষকের জন্য উপকারী একটা বাজার। এর থেকে বেশিও দরকার নাই তার, এর থেকে কম হলেও তার ক্ষতি হবে। ফলে জায়গাটা হলো যে আমার কৃষক ওইখানে 40, 45, 50 টাকা মানে দরে দাম পাচ্ছেন, সেটা আনতে আনতে হয়তো 60 টাকা, 65 টাকা খুচরা, 70 টাকা হয়েও যেতে পারে খুচরাতে বিভিন্ন কারণে। কিন্তু এই জায়গাটা ধরে রাখা, আপনার 60 থেকে 70 টাকা, আমি মনেই করি না যে খুব বেশি বাজার হয়ে গেছে। বিটন যেটা শুরুতে বলেছিল, আমাদের একটা সহনশীল বাজার। কিন্তু যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে আমরা প্রফিট মোটিভ নিয়ে বাজারটাকে কারসাজি করাটা, সেইটা আসলে দমন করা দরকার। স্বচ্ছ বাজার ব্যবস্থাপনার কথা যেটা বলেছে প্রণব সাহেব, আমার আপনার কাছে আসি আবার, যে আমরা এই জায়গাটা কি করতে পারি, যে আসলে আমরা কিভাবে ইউসুফ সাহেবকে সাহায্য করতে পারি সরকারি প্রতিষ্ঠান হিসেবে, যে এই স্বচ্ছ বাজার ব্যবস্থাপনার উপরে সরকারের নিয়ন্ত্রণ থাকবে এবং কৃষক উৎপাদনকারী, যদিও ছোট কৃষক খুব একটা লাভবান থাকে না, কিন্তু তবুও এখনো অনেক কৃষকের কাছে পেঁয়াজ আছে। কৃষক এবং ভোক্তা এবং ব্যবসায়ী যারা আছেন, সবারই লাভ দরকার, আয়ের দরকার, সবাই যাতে বেনিফিটেড হয়। এরকম স্বচ্ছ বাজার ব্যবস্থাপনাটা কি করে করতে পারি, ট্রান্সপারেন্ট একটা বাজার ব্যবস্থা। সেই ট্রান্সপারেন্ট এখন খুবই সম্ভব। যে খাতুনগঞ্জের যে ব্যবসায়ীরা অভিযোগ করেছে, আড়তদাররা, যে আমরা 50 পয়সা কমিশনে প্রতি কেজিতে বিক্রি করি, আমি মনে করি যে তাদের বক্তব্যটা সঠিক না। কারণ এই আড়তদারেরই একটি অংশ আমদানিকারক, ফলে তারা ওই বিল অফ এন্ট্রি দেখাতে চায় না। তারা বলে যে আমদানিকারক, হুইজ আমদানিকারক, কে ইম্পোর্টার, এটা তো সরকার জানে, বিল অফ এন্ট্রি তো হয়। ফলে সেই আড়তদারকে ধরতে হবে, আমদানিকারককে ধরতে হবে যে সে কত টাকায় আমদানি করেছে এবং কত টাকায় মার্কেটে বিক্রি হচ্ছে। এই মেকানিজম কিন্তু সরকারের হাতে আছে, সরকার ইচ্ছা করলে এটা করতে পারবে। কারণ কতজন মানুষ, কি বাংলাদেশে কি 5000 আমদানিকারক আছে পেঁয়াজের? আমি তো মনে করি 500ও নাই। এই 500 লোককে কি আমরা আমাদের ডিজিটাল নেটের আওতায় আনতে পারছি না? যে মুহূর্তে বিল অফ এন্ট্রি হবে, যে মুহূর্তে ওইটা আমাদের সীমান্ত ক্রস করবে, যেটি ইউসুফ সাহেব কিছু বলে, সেই মুহূর্তে এটি বাণিজ্য মন্ত্রণালয়ের সার্ভারে আসবে বা এনবিআর সার্ভারে আসবে। প্রণব দাকে আমি একটু হেল্প করতেছি, সেটা হলো যে আমার তো মাত্র তিনটা মানে ল্যান্ড পোর্ট, আপনার হিলি, আপনার বোমরা এবং সোনারহাট, এই 3টা ল্যান্ড পোর্টে। সুতরাং যখন বিল অফ লেডিং এর একটা কাগজ তো সরকারের কাছে আছে, এনবিআর এর কাছে তো আছে, ওখানে শুল্ক বিভাগে আছে। সুতরাং সেখান থেকে তাহলে কালকে যখন আড়তদাররা বলছে যে আমি জানি না, আমি শুধু 50 পয়সা পার কেজিতে কমিশনে বিক্রি করি, এটা আমদানিকারক জানে যে কত টাকা দাম আনছে, সেই মুহূর্তে চট্টগ্রামের প্রশাসনের জানা উচিত যে চট্টগ্রামের খাতুনগঞ্জের আমদানিকারক কারা, শ্যামবাজারের আমদানিকারক। আমি তো বললাম 500 লোক আমদানিকারক না, তার কম হবে আমদানিকারক। তাহলে এই কটা লোককে আমি সার্ভিলেন্সে রাখতে পারবো না? আসলে আমাদের ইচ্ছার ব্যাপারটি। আরেকটি যেটি হলো যে যখন আমাদের আমদানি বন্ধ করা উচিত তখন বন্ধ করতে হবে, যাতে কৃষক দাম পায়। আর এখন 2000 কোটি টাকা বেশি টাকা দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়কে, কৃষি মন্ত্রণালয় 100 কোটি টাকা খরচ করতে পারবে না এই পেঁয়াজের উৎপাদন বাড়ানোর জন্য? আর বাজার ব্যবস্থাপনাটা বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে প্রশাসন চাইলেই
এটি মনিটরিং করা সম্ভব। আমরা কাদের রুজিতেও হাত দিতে চাই না, আমরা কারা মুনাফা বন্ধ করতে চাই না, কিন্তু অস্বাভাবিক মুনাফা বড় ধরনের দুর্নীতি, বড় ধরনের অনিয়ম, সেটি বন্ধ করতে হবে। আমার কৃষকের দাম চাই। আপনি জানবেন ভালো যে কোনো সবজির দাম ঢাকা শহরে বা কোথাও 60 টাকার নিচে ঢাকা শহরে কোনো সবজির দাম নেই। তা পেঁয়াজ 60 টাকা হলে আপনি এত আপত্তি কেন? আমি তো পেঁয়াজের দাম নিম্নতম দাম বেঁধে দিতে রাজি আছি, যে পেঁয়াজের দাম 40 টাকার নিচে কেজিতে বিক্রি হবে না, এই দাম করে দিতে পারি তো আমি সরকার, নিম্নতম, যাতে 40 টাকার নিচে কেউ বিক্রি করতে পারবেন না পেঁয়াজ, যাতে আমার কৃষক 26 টাকা 30 টাকা দরে বিক্রি করতে পারে। এই ব্যবস্থা করা সম্ভব, কিন্তু এটি করা সম্ভব না এই জন্য যে আমাদের সরকারে যারা থাকে তারা আপনার মতন করে আমার মতন করে কৃষকের প্রান্তিক কৃষকের কথাটি ভাবে না। এটি হলো সমস্যা। যখন পেঁয়াজের দাম 50 টাকা 100 টাকা 200 টাকা ওঠে তখন আমাদের মাথাটা গরম হয়, কিন্তু তার আগে আমি কৃষককে 40 টাকা দিই, আমি 60 টাকায় খাই, এই ব্যবস্থার মধ্যে আমার সরকার যেতে পারে না। এটা সরকারের নিজস্ব একটি দুর্বলতা। এই যে মোহাম্মদ ইউসুফ যতগুলো তথ্য দিল আমাকে এই ওয়েবিনারে, এই অনলাইন আলোচনায়, এটি উনি সাংবাদিককে দিবেন না। আমি কালকে পাঠাতে পারি, যদি 3 জন সাংবাদিককে উনি এই সব তথ্য দেয়, এই তথ্য যদি প্রচার হয়, তাহলে কিন্তু আড়তদারদের পক্ষে, আমদানিকারকদের পক্ষে অর্থ মুনাফা করে পেঁয়াজ বিক্রি করা খুব কঠিন আছে। ফলে এই যে তথ্যের সরবরাহ বলি এবং সরকারের ব্যবস্থাপনা বলি, এইটা কিন্তু আমরা সমন্বয় করতে পারি না। ফলে এখানে কিন্তু ব্যবসায়ীদের সুযোগটা নেই। আমি ব্যবসায়ীদের মুনাফার বিরুদ্ধে না, আমি তো বললাম আমি 50 টাকা দরে পেঁয়াজ খেতে রাজি আছি প্রতি কেজি, কিন্তু এটি 100 টাকা খেতে আমি রাজি না। আমি তো 60 টাকা কেজি। ঠিক আছে, মানে কথাটা হলো যে ঠিক আছে, আমরা আমাদের যে মূল জিনিসটা যেটা হলো যে আমাদের উৎপাদন খরচ কৃষকের ন্যায্য মূল্যের সাথে ভোক্তার মূল্যের, এই দুটার মাঝখানে একটা সমন্বয়ের জন্য যে কথাটা রেজাও বলেছে বা আমরা বারবারই বলতেছি, একটা ট্রান্সপারেন্ট বাজার ব্যবস্থাপনা, এইটা সম্বন্ধে রেজা আপনার কোনো মন্তব্য আছে কি? আমি আরেকটি মন্তব্য করে শেষ করতে চাই। আমার বাণিজ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় আছে, তার বাইরে তো আমরা একটা অধিদপ্তর তৈরি করে ফেললাম, ভোক্তা অধিকার অধিদপ্তর। তারা করে কি? তারা এগুলো মনিটরিং করতে পারে না। ভোক্তা অধিকারের চাইতে আমি মনে করি যে আমাদের ইউসুফ সাহেবের ডিপার্টমেন্ট বেশি আরো গুরুত্বপূর্ণ। ওই ডিপার্টমেন্টে তো জনবল নিয়ে গত মাসে তো অনেক আলোচনা করেছি। ওটা জনবল কেন অস্তিত্ব নাই। মোহাম্মদ ইউসুফের কথা খুঁজে পাওয়া যায় না গণমাধ্যমে, ওনাকে উনি তো হারিয়ে থাকেন, লুকিয়ে থাকেন উনি। না থাকেন ওনার অধিদপ্তর যদি আরো আমাদের আলোচনাটা গণমাধ্যমের মতোই তো, এখানেও তো এসে উনি কথাই বলতেছেন। রেজা বলেন, আমাদের সময়ের শেষের দিকে চলে যাচ্ছে। মানে আমি খুবই একমত যে আসলে বিজনেস বা কমার্স জিনিসটা তো সমাজ বিরোধী কোনো কর্মকাণ্ড নয়, এটি হচ্ছে একটি এথিক্যাল জায়গা থেকে পরিচালিত হওয়া জায়গা। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে আমরা এই এথিক্সটাকে মেইনটেইন করতে পারছি না, এবং সেই জায়গাটাতে একটা বিষয় হচ্ছে যে আমাদের সরকারের যে স্মার্টনেস রিগার্ডিং মার্কেট সিস্টেমকে নিয়ে কাজ করার ক্ষেত্রে, তার তুলনায় অনেক বেশি স্মার্ট আমাদের ব্যবসায়ীরা। তারা কিন্তু খবর পেয়ে যায় যে পেঁয়াজের দাম ইন্ডিয়াতে বাড়ছে না কমছে, বা চায়নাতে কি দাঁড়াচ্ছে, অমুকে কি দাঁড়াচ্ছে, এবং সরকারের বোঝার আগেই কিন্তু তারা স্টেপ নিয়ে ফেলে। যে কারণে দেখা যাচ্ছে যে আমাদের দেশের পুলিশ বাহিনী ভাঙা জিপ নিয়ে ডাকাত ধরতে যায়, ডাকাত কিন্তু পাজেরা উড়িয়ে পালিয়ে যায়। সিস্টেমটা যদি এরকম হয় তাহলে তো আপনি ডাকাত ধরতে পারবেন। আমাদের বাজার সিস্টেম যারা পরিচালনা করে, যে ব্যবসায়ীরা, তারা যে স্মার্টনেস অর্জন করেছে, আমার সরকারের সিস্টেমের ভিতরে সেই স্মার্টনেস থাকা দরকার। মোহাম্মদ ইউসুফ সাহেব খুব চমৎকার বলেছেন, তার কাছে কিন্তু হিসেব আছে, কিন্তু মুশকিলটা হচ্ছে উনি বাজারে ইন্টারভেনশন করতে পারেন। উনি কিন্তু আগে থেকে জানেন 10 লক্ষ টনের একটা মানে ঘাটতি হবে, কিন্তু আমদানি করবে বাণিজ্য মন্ত্রণালয়, বিক্রি করবে টিসিবি। তাহলে যদি এই অসঙ্গতি বা সমন্বয় থাকে, তাহলে আপনি এই হিসাবটা বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে নাই, এটা কিন্তু ইউসুফ সাহেবের কাছে আছে। সো ইন্টারভেনশনের ক্ষমতা তার কাছে থাকা উচিত, যার কাছে তথ্য আছে। আমার কাছে মনে হয় যে এই জায়গাগুলো একটু ঢেলে সাজানো দরকার। আমাদের সরকার ব্যবস্থা যেটা আছে, যারা আছে তারা এগুলো নিয়ে একটু ভাবতে পারে, যে ভেবে থাকা দরকার। আর একটা জিনিস যেটা সোহেল মজুমদার চলে গেছে, তার নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছিল, আমি জিজ্ঞেস করেছিলাম, আমাকে বললো যে দেখেন এবছর বাজারে আমার কাছে এই আমার পেঁয়াজের যে চাহিদা ছিল, বীজের যে চাহিদা ছিল, আমি দিতে পারি নাই। আমার কাছে ওয়েব ফাউন্ডেশন চেয়েছে, আমি 50 কেজি দিতে পারি নাই। আমি অমুককে 200 কেজি, আমি মাত্র 200 কেজি 250 কেজি বীজ উৎপাদন করি। কিন্তু আমাদের বিএডিসি যদি 5 টন বীজ উৎপাদন করতো সামার পেঁয়াজ, সামার অনিয়নে, কিংবা আমাদের বেসরকারি সংস্থা যদি এই বীজগুলো উৎপাদন করতো, তাহলে কিন্তু আজকে এসে এই সময়ে আমাদের কিন্তু হয়তো আমদানি করতে হতো না। তাহলে দেখা যাচ্ছে যে আমার রিসার্চ অর্গানাইজেশন তার মেধা বিনিয়োগ করে, তার গবেষণা করে একটা জাত উদ্ভাবন করলো, আর সেটি কিন্তু কৃষি মন্ত্রণালয়ের আর একটা ডিপার্টমেন্ট উৎপাদন না করে সেটা কিন্তু দিল না। তাহলে ব্যাপারটা কি? আমার এই ইনভেস্টমেন্টের অর্থটা কি?
আমাদের তো সব জায়গাতে সমন্বয়ের ঘাটতি। আমার বিজ্ঞানের ক্ষেত্রে যে ইনভেস্টমেন্ট, আমার মার্কেটিং ডিপার্টমেন্টের যে ইনভেস্টমেন্ট, সব ইনভেস্টমেন্টই ব্যর্থ হয়ে যাচ্ছে, কারণ আর একটা জায়গা থেকে আমি সহযোগিতা পাচ্ছি না। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাগুলোতে স্বচ্ছল থাকা দরকার। আমি মনেই করি যে পেঁয়াজের ক্ষেত্রে সংকট দূর করা সম্ভব আগামী 2 বছরের মধ্যে। এবং যেটি মোহাম্মদ ইউসুফ সাহেব বললেন যে কোল্ড স্টোরেজ হচ্ছে মাত্র 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে টেম্পারেচার থাকলে পেঁয়াজ সংরক্ষণ করা যায়, তার জন্য শুধুমাত্র স্পেশালাইজড কিছু সিস্টেম থাকা দরকার। এবং সেটা হলেই আমরা কিন্তু এই সংকট দূর করতে পারবো, পোস্ট হারভেস্ট লস কিন্তু কমাতে পারবো, 35 লক্ষ টন পেঁয়াজ আমরা উৎপাদনও করতে পারবো। আমি এটাই মনে করি। আমি সম্পূর্ণ একমত আসলে, এবং শৈলেরও যে কথাটা বলে গেছে সেটা আসলে সম্পূর্ণভাবে আমি মনে করি সম্ভব। কারণ বাজারের যে এই অস্থিতিশীলতাটা আসলে সবকিছুই আসলে এই যে আমদানি যে পেঁয়াজটা হচ্ছে ভারত থেকে হোক যেখান থেকে হোক, সেইটার কারণেই কিন্তু ঘটতেছে। ওটা হলো মূল জায়গাটা। ওইখানে এসে কারচুপি করে ব্যবসায়ীরা আসলে তখন সুযোগ পেয়ে যায় বাজারের কারচুপিটা করার জন্য। আমি মনে করি আমি শুধু 1 মিনিট বলি, এই যে কথাটি, এটি কিন্তু গতবার আমি ব্যক্তিগতভাবে অভিযোগ আকারে কৃষিমন্ত্রীকে বলেছি যে আপনার শিল্প মশলা গবেষণা ইনস্টিটিউটের বীজ কি বিএডিসি বাজারজাত করতে চায় না। এটা তো রকেট সায়েন্সের দরকার না, এটা তো একটা উদ্যোগের ব্যাপার। 2000 কোটি টাকা এবার কৃষককে কৃষি মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে, 200 কোটি রকেট সায়েন্স উৎপাদনের, এবং ফলে এইটা ওই জায়গাটা শুধু তাই নয়, আমাদের বিএডিসির যে খামারগুলো আছে, বীজ উৎপাদন খামার, আপনি খবর নিয়ে দেখেন তার শতভাগ ক্ষমতা ব্যবহার করা হচ্ছে কিনা। অনেক জায়গায় পতিত পড়ে আছে, বীজ উৎপাদন হচ্ছে না। তাহলে এই 5 টন বীজ উৎপাদন করতে সমস্যাটা কোথায়? এবং আমার কাছে মনে হয় যে এই জায়গায় মনোজগৎ, আন্তরিকতা, ঈমান এবং নিয়ত সবগুলোকে একত্রিত করে কাজ করা হবে। এইটা ঘাটছে। একেবারে আধ্যাত্মিক কথাবার্তা চলে আসছে আর কি। তাই আর কি আসলে ঠিকই কথাটা, যদি আমরা হেসে দিচ্ছি যে আধ্যাত্মিক কথাবার্তা, আসলে যে কেউ একজন বলেছেন যে নৈতিকতা, ব্যবসার ভিতরে নৈতিকতা থাকলে পরে লাভ সবাইকেই করতে হবে, কিন্তু নৈতিকতা থাকলে পরে তাহলে আর এই ঝামেলাগুলো হয়ে যায় না। যে কারণেই আসলে বিল অফ লেন্ডিং দেখাইতে চায় না যে কত টাকা ইনভয়েস, কত টাকা দিয়ে কিনলাম আর কত টাকা বিক্রি করতেছি, ফাঁক ফোকর কোথায় আছে সেটা দেখাতে চায় না। এইগুলো হলো সবকিছুই আসলে এই মনোজগৎ আর কি সব বললো রেজাল্ট করেছে দিকে, সেটা মানে খুবই গুরুত্বপূর্ণ। আমরা শৈলেনের কাছে আসছি, যদিও শৈলেন হারাই গেছিল। শৈলেন, আমরা একটা সামারাইজ করে দিই, আসলে আমাদের সময় চলে গেছে। যে এই জায়গাটায় আমরা সবাই একমত যে পেঁয়াজের বাজারের যা কিছু বাজারের অস্থিতিশীলতা হচ্ছে সেটা আমাদের আমদানি করা পেঁয়াজের কারণেই, ওইটাকে সূত্র ধরেই আসলে পেঁয়াজের বাজারে কিন্তু মানে আপনার হিসাব মতো আমাদের পেঁয়াজের উৎপাদন মানে অন্তত পক্ষে 10 লক্ষ টন না হলেও 6-7 লক্ষ টন অন্তত বাড়ানো সম্ভবই। প্লাস আমরা যদি সামার পেঁয়াজ যদি করতে যাই তাহলে পরে আমাদের উৎপাদন বাড়ানো সম্ভব। এইটা সবাই বলে আসছেন। এবং সেই সাথে যে স্টোরেজ, যে মানে ইউসুফ সাহেব বলেছেন ওনাদের সরকারের প্রচেষ্টা আছে এখন বিভিন্ন কি মার্কেট গুলোতে ওনারা কোল্ড স্টোরেজ করে দেবেন, যাতে করে অন্তত পক্ষে এন্টারপ্রেনার যারা আছে তাদেরকে উৎসাহিত করার জন্য কিছু এক্সাম্পল ওনারা তৈরি করতেছেন, যাতে করে ওইখানে কৃষকরা পেঁয়াজ রাখতে পারে অথবা আড়তদাররা পেঁয়াজ রাখতে পারে, তার যে পোস্ট হারভেস্ট লস যেটা হয়ে যায় সেটা যাতে কমে যায়। তার পোস্ট হারভেস্ট লসটা কমলেই আমাদের আমদানির উপর নির্ভরতা কমে যাবে। সেটা তাহলেই আমাদের বাজারে যারা অসাধু ব্যবসায়ী আছে তাদের এই খেলার মানে সুযোগটাও কমে যাবে। তো এটা আসলে মূল জায়গাটা রয়ে গেছে। ফলে দেশীয় উৎপাদন বৃদ্ধি এবং তার পোস্ট হারভেস্ট লসটা কমানোর কোনো বিকল্প নাই। একটা কথা একজন বলেছেন যে এবার পাবনার সুজানগরে লাল তীরের কিং এটা বেশি উৎপাদন হয়েছে, ফলে তার পোস্ট হারভেস্ট লসটা আরো বেশি হয়। এইগুলা কথাটা ঠিক কিনা এটা বিজ্ঞানীদের বের করা দরকার, যে বাজারে যে সমস্ত জাত আছে তার কোনটার পোস্ট হারভেস্ট লস কতটুকু আছে সেটা ঠিক করা দরকার। এটা আপনার স্বীকার করতে হয় সুজানগরের যখন লাল তীরে যখন কিক বের হলো তখন পেঁয়াজের বীজটা আমি ওদের কাছ থেকে আমার পয়সা দিয়ে কিনে নিয়ে আমার এলাকার কৃষকদের দিয়েছিলাম উৎপাদন শুরু করার জন্য, প্রথম বছর যখন হয় এটা। তারপরে থেকে এখন এই কি অবস্থায় গেছে চলে, কিন্তু কৃষকরাই বলছে যে এটা আসলে স্টোরেজ লসের যতটা কথা বলা হচ্ছে ততটা আসলে ঠিক নয়।
কিন্তু তবুও আমাদের বিজ্ঞানীদের কাছ থেকে এটা জানা দরকার যে আমাদের বাজারে যত সব প্রাইভেট সেক্টরের অনেকগুলো বীজের জাত আছে, সেগুলো সবকিছু নিয়ে আসলে গবেষণা দরকার। আর বিএডিসির সঙ্গে আমার সবাই মিলে, বিশেষ করে ইউসুফ সাহেব, আপনি সরকারের মানুষ যদি বিএডিসির সঙ্গে একটু কথা বলেন, আর আমরাও কথা বলবো, যে যাতে করে খামার পেঁয়াজ এবং অন্যান্য পেঁয়াজের যেগুলো ভালো জাতের, বাড়ি পেঁয়াজ পাঁচ আছে, বাড়ি পেঁয়াজ পাঁচ শীতকালে না খামারের। না, শৈলেন বাবুর কাছে আমার একটা প্রশ্ন, সেটা হলো যে আমরা যদি তথ্যগত দেখি 2017-18-তে দিছে 23,30,000 টন, এবং 18-19-এ এসে সেটাও দেখলাম যে 23,31,000 টন, 2019-20-এ এসে 25,58,000, অর্থাৎ এক বছরে আমরা 2 লাখ টন পেঁয়াজ মানে উৎপাদন বেশি করতে পারলাম। তাইলে আমরা পাচ্ছি না কেন? আমাদের সমস্যাটা কোথায় উৎপাদনটা বাড়ানোর ক্ষেত্রে? যদিও আপনি বীজের কথা বলতেছেন, বীজ ফ্যাক্টর নাকি আরো অন্যান্য কিছু আছে, আমার মনে হয় এই ক্ষেত্রে এই জায়গায় এক্সটেনশনের আরো একটু মানে আপনার ইম্পর্টেন্স দেওয়া উচিত, যে আমাদের অন্ততপক্ষে আগামী 3 বছরের মধ্যেই যাতে আমরা এই 9-10 লাখ টন যেটা আমাদের আছে ওইটা আমরা যাতে উৎপাদনটা করে ফেলতে পারি, তাইলে মনে হয় আমরা আর আগামীতে এইটা আমার সমস্যা পড়বো না। শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি স্যার, ধন্যবাদ। একটু উনি যেটা বললেন আসলে ওনার কথাটাও ঠিক। উৎপাদন 2 লক্ষ টন এক বছরে বাড়ানো অস্বাভাবিক কিছু না। আমাদের আবহাওয়া যদি অনুকূলে থাকে, যে জমিতে চাষ হয় এখানেই 2-3 লক্ষ টন আমাদের উৎপাদন বেড়ে যেতে পারে, কারণ আমাদের পেঁয়াজের গড় ফলন 11 টনের নিচে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে 17 টন, সারা বিশ্বে 18 টন করে হেক্টর প্রতি ফলন। আর আমাদের বিআরআই এর উদ্ভাবিত যে সমস্ত জাতগুলো আছে কোনোটাই 16 টনের নিচে ফলন নাই। আবার বিআরআই এর আরো যেগুলো আছে, যেমন বাড়ি পেঁয়াজ 4, লালতির কিং যেটা লালতির কোম্পানি করে, ওগুলো কিন্তু 22-23 টন করে ফলন হয়। এবং আমাদের বাড়ি পেঁয়াজ 4 এর পটেনশিয়ালিটি কিন্তু 30 টন পর্যন্ত আছে। এবং লালতির কিং আবার লালতির তাদের যে হাইব্রিডটা আছে এটারও ফলন বেশি। তবে বড় পেঁয়াজগুলো অ্যাকচুয়ালি যে ঘটনাটা হয়, ওগুলো যত সার পানি বেশি যায় ফলন তত বাড়ে। ফলন যেহেতু বাড়তেছে, ওরা সার পানিও বেশি দেয়। সার যখনই নাইট্রোজেন এবং সেচ বেশি দেওয়া হয় তখন ওদের কিপিং কোয়ালিটিটা আসলেই কমে আসে। তবে একটা থাম রুল যে 1 মণ রাখলে কৃষকদের ঘরে, আমি কিন্তু একজন মশলা বিজ্ঞানী হিসাবে না, আমার বাড়ি রাজবাড়ী এবং আমি ছোটবেলা থেকেই পেঁয়াজ উৎপাদনের সাথে সরাসরি জড়িত। তো সেখানে থাম রুল একটা থাকে যে মনে 30 কেজি থাকে, আশ্বিন মাসে 30 কেজি থাকে, চৈত্র মাসে। জি স্যার। জি, আপনিও তো বিআরআই এর বিজ্ঞানী, সুতরাং আপনার তো অভিজ্ঞতা আছে, আর বাড়ি তো ওইদিকে, যেহেতু পাবনা ওইদিকে বাড়ি, পেঁয়াজ উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকার কথা, প্রত্যক্ষ পরোক্ষ দুই ভাবেই। আর আমার বন্ধু সাইফুল আজম সুজা, ও কমেন্ট করলো, দেখলাম যে পেঁয়াজ উৎপাদন হয় সাধারণত নিচু এলাকায় এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উঁচু এলাকায় হয়, সেখানে সবজির সাথে কম্পিটিশন হয়। কিন্তু গ্রীষ্মকালীন পেঁয়াজ ফলন ভালো হয়, এটা কিন্তু 30 টন পর্যন্ত হয়ে যায়, সেখানে সবজির দ্বিগুণ লাভ পাওয়া যায়। সুতরাং সবজির সাথে কম্পিটিশন করে পেঁয়াজ জিতে যাবে, এটা নিশ্চিত। আর যেটা সংরক্ষণের, যদি আমাদের পোস্ট হারভেস্ট লস অর্ধেকে নামিয়ে আনা যায়, যদি আমরা 12 থেকে 20 ডিগ্রির ভিতরে কোল্ড স্টোরেজ করতে পারি, 35 থেকে 45 ডিগ্রি পার্সেন্ট হিউমিডিটিতে, এটা কিন্তু আলুর মতো হাই হিউমিড কোল্ড স্টোরেজে রাখা যায় না, তাহলে সব গাছ গজিয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি স্পেশালাইজড 2-4টা কোল্ড স্টোরেজ করতে পারি ফরিদপুর, রাজবাড়ী এবং পাবনাতে, 5-6 লক্ষ টন পেঁয়াজ সংরক্ষণের উপযোগী, তাহলেও আমরা কিন্তু এই ঘাটতিটা কিছুটা কমিয়ে আনতে পারি। আর পাশাপাশি গ্রীষ্মকালীন পেঁয়াজ মানে আসলে পরিষ্কার হচ্ছে যে উৎপাদন বাড়ানোর। আমি আরেকটু কথা বলতে চাচ্ছিলাম, বীজের যে সমস্যা, বীজের সমস্যাটাও আছে। পেঁয়াজের দাম গত বছর খুব বেশি বেড়ে যাওয়াতে এই বছর বীজের ক্রাইসিস হবে, কারণ যখন 6,000 টাকা মন পেঁয়াজ বাজারে বিক্রি করা যায়, 1 বিঘা বীজ করতে 10 মন পেঁয়াজের প্রয়োজন হয়। 1 বিঘা বীজের পেঁয়াজের জন্য 10 মন বীজ তখন বাজারে বিক্রি করলে 60,000 টাকা বিক্রি করা যাচ্ছে। অনেক কৃষক এই বীজটা বিক্রি করে ফেলেছে, কি কারণে? যে পরবর্তীতে যে 60,000 টাকার বীজ পাওয়া যাবে কিনা, বীজ উৎপাদনও কিন্তু রিস্কি, শিলাবৃষ্টি বা অন্য কোনো কারণে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে 3 বিঘা
বীজ করতে এবছর করছে স্যার 10%, 5%। এ কারণেই অনেক বীজেরও ক্রাইসিস। এবার যদি থাকে, বলছিলেন যে 40 টাকা কেজির নিচে যদি পেঁয়াজের দাম না আসে, কৃষকরাই উৎপাদন করে ওই 10 লক্ষ টন বাড়াইয়ে দেবে স্যার। সুতরাং আমাদের পেঁয়াজ আমদানি বাজারটা স্টেবল হলে পেঁয়াজ আমদানি করতে হবে না। That is very important. এবং আমাদের দুটো ওয়ার্কশপে যে আমাদের যদি কৃষকের যদি প্রফিট থাকে, অতিরিক্ত দরকার নাই, কৃষকের প্রফিট থাকলে পরে হি উইল বি মোটিভেটেড টু টেক কেয়ার। ওই যে বলছে যে লাল তীরেরটায় মানে উৎপাদন বেশি হয়, কিং এর ভিতরে উৎপাদন বেশি হয়, তারা সার বীজ সবকিছু বেশি দিচ্ছে, তাহলে আমাদের অন্যান্য জাতগুলাতে দিবে না কেন? তো এইটা ইয়েটা হলো যে ওইখানে কৃষকের আয় কতটা হচ্ছে, লাভ কতটা হচ্ছে, সেইটা আসলে হলো মোটিভেশনের ফ্যাক্টর। আসলে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। ফলে আমি মনে করি যে আজকের আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। যদিও একজন বলছে কয়েকদিন আগে আমরা আলোচনা করেছি কি একটা মন্তব্য করছি, আপনি একজন ধান বিজ্ঞানী হিসেবে জানেন 7.5 কোটি মানুষের ধান যে জমিতে উৎপাদন হতো, সেখানে এখন 18 কোটি মানুষের ধান উৎপাদন হয়। 10 বছর আগে 2.98 মেট্রিক লক্ষ টন ইলিশ উৎপাদন হতো। আজকে আমরা 5.5 লক্ষ টন মেট্রিক টন উৎপাদন করতেছি। 10 বছর ব্যবধানে ডাবল করেছি ইলিশ। এখন আমরা ইলিশ রপ্তানির কথা বলছি। ফলে এই ছোট্ট পেঁয়াজ 25 লক্ষ টনের জায়গায় 35 লক্ষ টন করা যাবে না, আমি এটা মনে করি না। ফলে ভারত নির্ভরতা বন্ধ করলে উৎপাদন বাড়াতে হবে, সেই এখানে বিকল্প নাই এবং সেটি করা অসম্ভব নয় বলে আমার থেকে আপনারা বেশি জানবেন। সেই দিকে কৃষককে নিতে হবে, সরকার সেই উদ্যোগ নেওয়া দরকার। ওই কথাটাই বললাম যে আমাদের যা বাজারের এই চমকগুলা তৈরি হয় হলো আমদানির ওইখানে, ওইটার উপরে নির্ভর করেই হচ্ছে সবকিছু। ফলে ওই জায়গাটা যদি আমরা কাট করতে পারি, সুযোগটা কমাই দিতে পারি, তাহলে হয়তো বাজারের এই মানে একজন বলছে মাইন্ড ক্যাপচিপে পড়ে যেতেছি, এই জিয়াউল হক বাবুল অস্ট্রেলিয়া থেকে বলতেছে, ফলে হয়তো আমাদের মাইন্ড ক্যাপচিপে পড়তে হবে না আর কি। তো যাই হোক, কথাটা হলো যে আমাদের যে ইউসুফ সাহেব, আপনার কোনো আর কিছু আধা মিনিটে বা 1 মিনিটে আর কিছু বক্তব্য আছে কিনা? না, আমাদের কথা হলো যে একদিকে উৎপাদন বাড়াইতে হবে, আর একদিকে পোস্ট হারভেস্ট লস কমানোর জন্য আমাদেরকে এই যে ব্যবস্থাগুলো নিতে হবে। ধরেন আমাদের কয়েকটা কোল্ড স্টোরেজ করা, ওই যে সমস্ত অঞ্চলে আপনার উৎপাদনটা হচ্ছে সেটার ব্যবস্থা নিতে হবে, এবং প্রয়োজনে আমরা একটু আমদানি বহুমুখীতে যেতে হবে। এটা হলো আমাদের বক্তব্য। রেজা, কোনো বক্তব্য আছে? সমাপনী বক্তব্য? আমার একটা বিকল্প ভাবনা আছে। কোল্ড স্টোরেজ করতে গেলে সরকারের একটা বিনিয়োগের ব্যাপার আছে, নিশ্চয়ই সেটা করতে হবে। তবে আমি এবছর পাবনাতে যেটা দেখে এসেছি যে কৃষকের ঘরে ঘরে 2-3টি মাচা করে করে পেঁয়াজ সংরক্ষণ, এটা কিন্তু 6-7 মাস 8 মাস তারা সংরক্ষণ করতে পারে। আমাদের কাছে মনে হয় যে এরকম কোল্ড স্টোরেজ সিস্টেমকেও ডেভেলপ করা, তার জন্য ব্যাংক ফিন্যান্স করা, যদি এরকম করা যায় তাহলেও কিন্তু আমার কাছে মনে হয় যে কৃষকের হাতে ভালোভাবে পেঁয়াজ সংরক্ষণের একটু সুযোগ তৈরি হবে। কোল্ড স্টোরেজ তো করতেই হবে, কৃষক পর্যায়ে সংরক্ষণেরও একটা সিস্টেম আমরা ডেভেলপ করতে হবে, সে জায়গায় মোটিভেট করতে পারি। এটা আমার প্রশ্ন। গুড, থ্যাংক ইউ। শৈলেন, তোমার কোনো লাস্ট কোনো বক্তব্য আছে? স্যার, আমাদের পেঁয়াজে অনেকগুলো জাত কিন্তু আমাদের বাজারে আছে, যে জাতগুলো বেশি দিন সংরক্ষণ করা যায় না। আমরা কৃষকদের এইভাবে মোটিভেট করতে পারি যে সবগুলো জাতি চাষ করবে, যেগুলো সাকুলেন্ট, যেগুলো বেশি দিন সংরক্ষণ করা যায় না সেগুলো আগে বাজারজাত করবে, যেগুলো সংরক্ষণ করা যায়, বাড়ি পেঁয়াজ 1, তাহেরপুরি, বাড়ি পেঁয়াজ 4, এগুলো পরে বাজারজাত করবে। আর তারপরে যে ঘাটতি পিরিয়ডে যেয়ে আমাদের কোল্ড স্টোরেজে যেগুলো থাকবে সেগুলো, আর তারপরেও যদি শর্ট পড়ে সেটা স্যার সামার নিয়ম দিয়ে কভার করা যায়। সুতরাং আর পাবনা এবং ফরিদপুরের ওয়ার্কশপের থেকে আমরা যে নেটে আবার চলে গেছে মনে হয়। ঠিক আছে, অসুবিধা নাই। অর্থটা বোঝা গেছে, অর্থটা বোঝা গেল। আসল কথাটা হলো যে আমরা যে আজকে কত মারা গেছে মার্কেটিং সিস্টেমের একটা লিংক, কিন্তু সে একটা সাজেশন খুব ভালো দিয়েছে, হয়তো তার এর মধ্যে রাখতে পারবেন। তো আমরা আসলে এখন শেষ করা দরকার, 1 ঘন্টা 14 মিনিট হয়ে গেছে। আমরা এই ঝাঁঝালো বিষয়টা আলোচনা শুরু করতে গিয়ে আমাদের আসলে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। একটা জিনিসটা পরিষ্কার হয়েছে যে আমাদের যদি আমদানি নির্ভরতা কমায় দিতে পারি, তাহলে আমাদের বাজারের উপরে নিয়ন্ত্রণটা
যথেষ্ট বেশি থাকবে এবং সেটা ইউসুফ সাহেবের জন্য কাজটা করাটা অনেক সহজ হয়ে যাবে। এবং আমদানি নির্ভরতা কমাইতে গেলে আমাদের একদিকে উৎপাদন বাড়াতে হবে, শৈলের যে কথাগুলো বলেছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই সাথে আমাদের যে পোস্ট সার্ভিস লসটাও কমাইতে হবে। সেখানেও আমি মনে করি যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার মার্কেটিং একটা ভালো কাজ শুরু করতেছে, যে একটা কোল্ড স্টোরেজের যেগুলো পেঁয়াজের জন্য স্পেশালাইজড কোল্ড স্টোরেজ সেগুলো ওনারা দেখাই দিচ্ছেন, এবং দরকার লাগলে প্রাইভেট সেক্টরে যাতে আগে আসতে পারে সেটার জন্য একটা উৎসাহব্যঞ্জক কাজ ঘটাতে হবে। সেই সাথে আর একটা এই মুহূর্তে রেজাল্ট করে সিদ্দিকী যেটা বলেছেন কথাটা, যে আমাদের কৃষকদের পর্যায়েও এই কোল্ড স্টোরেজ কবে হবে ততদিনের পর্যন্ত বসে থাকা যাচ্ছে না, কিন্তু কৃষকের পর্যায়ে স্টোরেজ ক্যাপাসিটিটা যাতে আরো বাড়ানো যায় এই জন্য বিজ্ঞানী এবং বর্তমানে যেগুলো আছে সেগুলো নিয়ে কৃষকরাও অনেকে ভালো ভালো স্টোরেজ ক্যাপাবিলিটি আছে, সেগুলো নিয়ে আসলে আরো একটু কাজ করা দরকার, যাতে করে কৃষকরা যে একেবারে জানে না কি করে কতটুকু করা যাবে সেটাও ঠিক নয়, তাদের নিজস্ব টেকনোলজি আছেই অনেক। তো এইটা হলো সবকিছু আমি মনে করি যে আমাদের আজকে যাতে পেঁয়াজের ঝাঁজটা আরো বেশি বেড়ে না যায়, সহনীয় পর্যায়ে থাকে, সেটার একটা গুরুত্বপূর্ণ। কিন্তু এটা খেয়াল করা দরকার যে আমাদের পেঁয়াজের দামটা আসলে কত হবে। কেউ একজন বলেছেন সর্বনিম্ন দামটা কত হবে, সেটা অবশ্যই একটা হতেই পারে, সেটা স্বচ্ছ বাজার ব্যবস্থাপনার কথা যেটা বলেছি এটা তার একটা অংশ হিসেবে। আপনি যদি উৎপাদন মৌসুমে যদি খরচ পড়ে 25 টাকা প্রতি কেজি, তাহলে পরে একজন কৃষককে লাভ দিতে গেলে 35 টাকা অন্তত 30-35 টাকা তো আসতেই হবে তার মূল্য কৃষকের পর্যায়ে, এবং সেটা আবার এখানে বাজারে আস্তে আস্তে 45-50 টাকা হয়ে যেতে পারে। আর এখন যেহেতু 1/3 লস টসের কথা বলতেছি, আমার যে উৎপাদক আছে তারও তো ওইগুলো লস হচ্ছে, ফলে তার দামটা ওই জায়গায় বসে থাকলে তো হবে না এখন, ফলে সেটার দামটাও একটা রেশনালি একটা বাড়ার দরকারই আছে, সেটা একেবারে যে বারবার স্থির থাকবে। ফলে 60, 65, 70 খুব যে বেশি দাম বাড়ছে সেটাও আমার কাছে মনে হয় না, কিন্তু এর বেশি গেলে ফটকা বাজিটা আরো বেশি হয়ে যাবে, তখন কৃষক পাবে না, তখন ওই আজব মরুদ দাদা আরো সুযোগ হবে। ফলে তাদের এই জায়গাটাই ক্যাপ করে দেওয়া দরকার হচ্ছে, যাতে করে তাদের এই সুযোগটা না থাকে। ইউসুফ সাহেব অনেকটা বলেছেন যারা আমদানি করছে তাদেরকে কি করে কন্ট্রোল করা যায়। আমি আর একবার আমাদের যারা আজকে দিব্য আলোচকবৃন্দ ছিলেন, আমরা শৈলেনকে অফার পেয়েছি, সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, এবং আমাদের যারা পাশে ছিলেন এই পাশে আমি সবার কথা হয়তো আজকে আলাপ হয়নি, কিন্তু আলাপগুলো অনেকগুলোই চলে আসছে এখানে, সেখানে তাদেরকে ধন্যবাদ। আমরা খুবই গর্বিত যে আপনারা সবসময় আমার সঙ্গে থাকছেন। দেখা যাবে অস্ট্রেলিয়া থেকে থাকে আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ সবাইকে। আরেকবার আমরা সবশেষে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবশেষে আরেকটি আছে, পেঁয়াজ ছাড়া রেসিপিও আমার কাছে আছে, সেটা আরেকদিন আলোচনা হবে। কোনো রান্নাই হবে না, পেঁয়াজ ছাড়া রান্না হবে সব, সেই রেসিপিও আছে। ভালো থাকবেন। তাহলে স্যারের অসুবিধা হয়ে যাবে, আমার রাজবাড়ী পাবনার কৃষকরা সেটা আবার ঠিক হবে না। স্যারের রেসিপি তো আবার পান্তা ভাতের সাথে পেঁয়াজ। আচ্ছা ঠিক আছে, পান্তা ভাত আর পেঁয়াজ, এটা হচ্ছে স্যারের। চাষির জয় হোক, এটা হলো ফাতিল আজম খানের কথা। চাষির আসলে আমরা মূল জায়গাটা ওই জায়গাতে, চাষির জয় হোক, কিন্তু যারা ব্যবসায় আছেন তাদেরও জয় হোক। আমরা চাই না যে তারাও ক্ষতিগ্রস্ত হোক, তাদের ওইটাও একটা তো জীবন ও জীবিকা তাদের জন্য, আমরা তাদের জন্য চাই না যে তারা ক্ষতি করুক। যে আড়তদার আছে সেও বিনিয়োগ করতেছে, তারও ক্ষতি হোক সেটাও চাই না, কিন্তু সবাই এই যে বিবেক বর্জিত অবস্থায় নয়, ন্যায় নীতি ইত্যাদি কে প্রয়োগ করে যাতে আমরা ব্যবসায় থাকতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আমাদের অতিথিদেরকেও ধন্যবাদ জানাই, দর্শক মন্ডলী আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এই মুহূর্তে প্রণব দা এবং ডিজি ড্যাম মোহাম্মদ ইউসুফ সাহেব চলে গেছেন। ডক্টর শৈলেন্দ্রনাথ মজুমদার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং যে সকল দর্শকরা সুন্দর সুন্দর সব মন্তব্য করেছেন সেটা আমাদের রেকর্ডে রয়েছে, আমরা নিশ্চয়ই আপনাদের মন্তব্য এবং থেকে লাভবান হয়েছে। আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে নতুন যে জিনিসটা এখান থেকে শিখেছি, ডক্টর শৈলেন্দ্রনাথ মজুমদার যেটা বললেন যে আখ চাষের সাথে আমাদের পেঁয়াজ চাষ একটা বিকল্প হতে পারে। ইনফ্যাক্ট এটা বোধহয় আমাদের দেশে খুব চর্চা হয় না, এটা খুব ভালো একটা আমার কাছে মনে হয়েছে যে উৎপাদন বাড়ানো এবং সংকট কমানোর এটা বড় একটা জায়গা। আপনি অনেকগুলো সুন্দর সুন্দর মতামত দিয়েছেন শৈলেন্দা, আমি
আমরা আশা করব বিসেফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার কাছে আমরা এই মশলা বিষয়ে আরো অনেক আলোচনা শুনতে পাবো, কেননা বাংলাদেশে এখনো মশলা খাতটা এখনো আমদানি নির্ভর, দারুণ ভাবে আমদানি নির্ভর। আমাদের যে 10,000 কোটি টাকার কৃষি পণ্য আমদানি হচ্ছে তার একটা বড় অংশ মশলা। সুতরাং এই মশলাতে আমরা কি করতে পারি সেটা বোধহয় একটু চিন্তার মধ্যে আনাই দরকার। আগামীতে আপনি থাকবেন আমাদের সঙ্গে, রেজাউল করিম সিদ্দিক রানা ভাই আমাদেরই মানুষ, আমরা একত্রে। স্যার আপনাকেও অসংখ্য ধন্যবাদ, এই ভোরবেলা কানাডা থেকে বসে আপনি আমাদের সঙ্গে আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, থ্যাংক ইউ। আবার আগামীকাল দেখা হবে। ওকে, থ্যাংক ইউ।